আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকে আমাদের গল্প রক্ত রজনী। গল্পটি লিখেছেন বরণী ঘোষ। আপনাদের সাথে আছি আমি সুরজিতা। আমি সায়ন। এপিসোড 1। ইউনিভার্সিটি থেকে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল শুভমিতার। অবশ্য বেরিয়েও ছিল দেরিতে। আজ ক্যাম্পাসে আসার কোনো পূর্ব পরিকল্পনা ওর ছিল না, কিন্তু বিকেলে একটা বই অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠলে আবার আসতেই হয়। ডিসেম্বর মাস, জাঁকিয়ে শীত পড়েছে। সেন্ট্রাল লন্ডনে আজ বরফ পড়তে পারে। আগাম খবর পেয়ে তাই ইংল্যান্ডের ব্যস্ততম শহরটি রাত 9টার মধ্যেই ফাঁকা হয়ে গিয়েছে। অন্য সময় হলে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের আভিজাত্যে মোড়া গাওয়ার স্ট্রিট থেকে ইউস্টন স্টেশনের সাবওয়ে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যেত শুভমিতা। কিন্তু আজকে রাস্তায় চাক চাক বরফ জমে আছে। যাত্রী হাতে গোনা, শরীরে 4 লেয়ারের সোয়েটার, হাতে গ্লাভস, পায়ে মোটা মোজা, লেদারের ওয়াটারপ্রুফ বুটও যেন ঠান্ডা আটকাতে পারছে না। তবুও দ্রুত পা চালায় শুভমিতা। 9:30 ট্রেনটা পেলে হয়। আগামীকালের জন্য অপেক্ষা করে আজকে অসময়ে ক্যাম্পাসে না এলেই হতো। এতটা যে সময় লেগে যাবে ও ভাবতেই পারেনি। জীবনে ধৈর্য বস্তুটা যে ওর এত কম কেন? বরফের বৃষ্টি পড়ছে টুপটাপ। আপন মনে হাঁটছে শুভমিতা। আউচ! উফ, মাগো! পা মুচকে আর্তনাদ করে ওঠে শুভমিতা। ব্যথায় রাস্তাতেই উঁচু হয়ে বসে পড়ে। এত ভারী জুতো, ভালো করে পাটাও নাড়াচাড়া করতে পারছে না। উফ, ভগবান! এই নিয়ে 3বার হোঁচট খেলাম। কি যে হচ্ছে আজ! গজগজ করতে করতে কি একটা খেয়াল হতেই চমকে ওঠেও। কে যেন ওর চোখের সামনে থেকে সরে গেল মনে হলো। কেউ কি ওর পিছু নিয়েছে? মুহূর্তের জন্য যে ব্যক্তি ওর সামনে দৃশ্যমান হয়েও পলক ফেলার আগে অদৃশ্য হয়ে গেল, তার মুখটা পরে খেয়াল হতেই ওর শির দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। ওই ব্যক্তির চোখ দুটো রাতের অন্ধকারেও অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। নিমেষে সরে যাওয়ার কারণে ক্ষণিকের চাহনিতে আর কিচ্ছু নজরে না এলেও চোখের মণি দুটো না চাইতেও দৃষ্টি আকর্ষণ করে নেয়। এমন চোখের মণি কোনো সাধারণ মানুষের তো দেখেনি। বিদেশ ভ্রমণের সুবাদে বহু ইউরোপীয় ব্যক্তির সংস্পর্শে শুভমিতা এসেছে। সবুজ, নীল, সোনালী, বাদামি বহু চোখের ভীষণ সুন্দর সুন্দর মানুষ দেখেছে, কিন্তু কারোর চোখের মণি এরকম অদ্ভুত রকমের লাল রক্তাভও দেখেনি। সাপদের মতো জ্বলজ্বল করছে। কি প্রচন্ড তীক্ষ্ণ তার দৃষ্টি! 1 সেকেন্ড এরকম, কিন্তু ওই মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির সঙ্গে দৃষ্টির সংঘাত ওর অন্তরাত্মা পর্যন্ত কাঁপিয়ে তোলে। শুভমিতার সমস্ত চেতনা ব্যক্তিটির মুখ এবং চোখ স্পষ্ট করে মনে করার চেষ্টা করে, কিন্তু অবচেতন আগুনের লেলিহান শিখার মতো তীব্রভাবে জ্বলতে থাকা লাল চোখ দুটো ছাড়া আর কিছুই মনে করতে পারে না। ওর গা ছমছম করে ওঠে। বাইরের তুষারপাতের ঠান্ডা নয়, উষ্ণ স্বাভাবিক তাপমাত্রায় ওর শুকনো অনভ্যস্ত গায়ে কেউ এক চাই বরফ ছুঁড়ে দিয়েছে। শিরশিরানি বয়ে যায় ওর গোটা শরীরে। হঠাৎ মনে হয় অনেকক্ষণ ধরেই লাল চোখ দুটো ওকে অনুসরণ করে চলছিল। ওহ ভগবান, আমাকে একটু দয়া করো! পিছন থেকে একটা আর্ত চিৎকারের শব্দ। চমকে ওঠে শুভমিতা। পায়ে বিশেষ ব্যথা লাগেনি, তাই নিজে থেকে উঠে দাঁড়াতেও সমস্যা হয় না। ফিরে দেখে একটি ইংরেজ বাদামি চোখের আপাদমস্তক জ্যাকেটে মোড়া মা তার 2টি বাচ্চাকে রাস্তা থেকে টেনে তুলছে এবং তাদের দুজনকেই তীক্ষ্ণ ভর্ৎসনা করে চলেছে। যদিও 5-7 বছরের ছেলে দুটির সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা এখনও হেসে হুটোপুটি করছে। খুব সম্ভবত রাস্তায় আছাড় খাওয়াটা তাদের উৎকণ্ঠার সময় খুনসুটি করারই প্রতিক্রিয়া। ওদের দেখে সদ্ভিদ ফিরে আসে শুভমিতার। নিজেই নিজেকে ভেতর থেকে টোকা দিয়ে সচেতন করে তোলে। এসব কি ভাবছে ও? পাগল হলো নাকি? সামান্য মনের ভুল হবে হয়তো। তা নিয়েই আকাশ কুসুম কল্পনা সাজিয়ে ফেলে। ওর হাঁটার দোষে কোনোভাবে পা মুচড়ে গিয়েছে। মনকে বোঝানোর চেষ্টা করলেও বুদ্ধির অপর অংশ বিদ্রোহ করে। ওর স্পষ্ট মনে আছে নিজে থেকে নয়, কারোর প্রচণ্ড একটা ধাক্কায় পায়ের ভারসাম্য হারিয়েছিল। একটা প্রবল ঘূর্ণি যেন ওকে ভেদ করে চলে গিয়েছিল। তবে মনের ভীতু ভাবালুতাকে প্রশ্রয় দিয়ে আর বাড়িয়ে তোলে না।
দুটো ঢোক গিলে আরো দ্রুত পা চালাতে থাকে মেয়েটি। মনে মনে নিজেকেই দোষারোপ করে। অতিরিক্ত সাহসী হতে গেলে এই হয়, এইসবই রাত জেগে ড্রাকুলা সিরিজ পড়ার ফল। ছোটবেলা থেকেই ভূতে ভীষণ ভয় পায় শুভমিতা। ক্লাস 6-এ একবার মাস্তুতো দাদা দিদিদের কাছে ওর যে একেবারেই ভূতে ভয় লাগে না তার প্রমাণ দিতে ও রাতের বেলা ভূতের সিনেমা দেখেছিল। দেখার সময় প্রচণ্ড ভয় লাগলেও সমবয়সী বন্ধুদের সামনে মান সম্মান বাঁচানোর তাগিদে ও ভূতের প্রতি নিজেকে নির্লিপ্ত রাখার চেষ্টায় কোনো খামতি রাখেনি। কিন্তু ভূত বাবাজি তাকে ভয় না পাওয়ার মতো বেয়াদপি একেবারেই বরদাস্ত করতে পারেননি। তাই ফলাফল হিসেবে মাঝরাতে জ্বরের ঘোরে ঠকঠক করে কাঁপতে থাকা শুভমিতা প্রতিজ্ঞা করেছিল এরপর থেকে সে রাতের বেলা বাড়ির বাগানের শিউলি গাছের তলা দিয়েও আর হাঁটবে না। একদিন আতঙ্কে কথাও বলতে পারেনি। ডাক্তার কাকু বলেছিলেন অতিরিক্ত ভয় পাওয়ার জন্য হয়েছে। সেদিন জ্বরের ঘোরে যে শপথ শুভমিতা করেছিল তার বাকি 12 বছরের জীবনে একেবারে অক্ষরে অক্ষরে পালন করেছে। এই বছর ওর 24তম জন্মদিনে বান্ধবী সুলেখা ড্রাকুলা সিরিজের একটি বই উপহার দিয়েছিল। লন্ডনে আসার সময় ব্যাগপত্রে দরকারি বই কাগজপত্রের সঙ্গে কিভাবে যে বইটা চলে এসেছিল খেয়াল করেনি। 3 দিন আগে জিনিসপত্র গোছগাছ করতে গিয়ে খুঁজে পায় বইটা। অনেক দিন তো হলো, ভূতকে দেওয়া কথা মতো সন্ধ্যা পেরোলে সত্যিই ও শিউলি কিংবা আম গাছের তলা দিয়েও হাঁটে না। কিন্তু এখন তো বড় হয়েছে, এতদিনেও কি সেই ছোটবেলার ভয়কে ধরে বসে আছে নাকি? নিজেকে পরীক্ষা করতে এবারও একটা দুটো করে সেসব অবধি পুরো বইটাই পড়ে ফেলে। কিন্তু রাত জেগে বইয়ের পৃষ্ঠা শেষ হয়ে গেলেও গল্পের প্রভাব 3 দিন ধরেও কিছুতেই শেষ হয় না। গত 2 দিন রাতের আলো জ্বালিয়ে ঘুমিয়েছে ও, তবুও সময়ে অসময়ে চরিত্রগুলো হানা দিয়েছে বারবার ওর মনে। শুভমিতার স্থির ধারণা হয় যে কয়েকদিন এক নাগারে ড্রাকুলাকে কল্পনা করার পর ও এখন ওকেই হ্যালুসিনেট করছে। অনুতাপ করতে করতে মনে মনে নিজেকে কতকটা গালাগালি করে নেয়, কিন্তু ভয়টা যেন কিছুতেই কাটতে চায় না। নিজেকে গালমন্দ করা থামালেই উঁকি দেয়। ইউস্টন স্কোয়ারের আন্ডারগ্রাউন্ডে ঢোকার মুখে থমকে দাঁড়ায় শুভমিতা। এতক্ষণ নিজের মধ্যে মগ্ন থাকায় যে বিষয়টা খেয়াল করেনি সেটা দৃষ্টিগোচর হতেই ওর গলা শুকিয়ে যায়। আজকে এই এলাকা এতটা খালি লাগছে কেন? ব্রিটেনের সব থেকে ব্যস্ততম রেল স্টেশনটি এরই মধ্যে ফাঁকা হয়ে গিয়েছে। অন্যদিন তো এমন হয় না, শুধুমাত্র তুষারপাতের কারণে। আশেপাশে ঘাড় ঘুরিয়ে দেখে শুভমিতা, কোথাও কেউ নেই। ওয়েটিং জোনে একজন ব্যক্তি পায়ের উপর পা তুলে বসে একমনে ফোন দেখছে। আরও দূরে দুটো লোক বুটের খটখটে শব্দ তুলে লম্বা লম্বা পা ফেলে দ্রুত প্ল্যাটফর্মের দিকে হেঁটে চলেছে। দূর দূরান্ত পর্যন্ত একটা মহিলার অবয়বও চোখে পড়ল না। প্রবেশদ্বার থেকে সামনে পর্যন্ত যতদূর দেখা যায় একটা জনমানবের চিহ্নও নেই। টিকিট কাউন্টার অবধি একটার বেশি খোলা নেই। বাইরে শোঁ হাওয়া বইছে। পশ্চিমের কনকনে বাতাস শীতের পোশাকের বাধা মানছে না। শিরশির করে উঠছে শরীর। চারিদিকে অদ্ভুত এক থমথমে পরিবেশ। এক অজানা আতঙ্কে গায়ের রোম খাড়া হয়ে যায় শুভমিতার। এক্সকিউজ মি মিস, আমি জানতে পারি আপনি এত রাতে একা এখানে কি করছেন? পিছন থেকে শুকনো ফ্যাসফ্যাসে পুরুষ কণ্ঠস্বরটি শ্রুতিগোচর হতেই তড়িৎ গতিতে পিছন ঘুরে তাকায় শুভমিতা। সামনের দৃশ্যটি দেখে ঘটনার আকস্মিকতায় ওর হৃদযন্ত্রটি প্রায় বিকল হয়ে পড়ে। আপনি ঠিক আছেন ম্যাডাম? ইউ আর লুকিং সো ফ্রাইটেন্ড। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি কে? শুভমিতা প্রায় গুটিয়ে যায় নিজের মধ্যে। ওর সামনে দাঁড়িয়ে আছে গলা থেকে পা পর্যন্ত ঢাকা কালো রং ঘেঁষা নীল জ্যাকেট পরা প্রায় 6 ফুটের এক ব্যক্তি। মুখে মাস্ক এবং মাথায় হুডি পরার দরুন একমাত্র বড় বড় নীল চোখ দুটি ছাড়া বাহ্যিক আর কিছুই দৃশ্যমান নয়। আই অ্যাম আ কপ ম্যাম। আমি এখানে এসেছি আসলে এখানে তুষার ঝড়ের কারণে অনেক বরফ জমে গেছে, সেই বরফের ছাইগুলো পরিষ্কার করতে। লোকটি শুভমিতার পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিয়ে ভ্রু কুঁচকে বলে,
আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি এই শহরে এর আগে বেশি দিন থাকেননি। তা আপনি বলুন আমি কিভাবে আপনার উপকার করতে পারি। ব্যক্তিটির ব্যবহারে অতিপ্রাকৃতিক কিছু খুঁজে না পেয়ে এক প্রকার নিশ্চিন্ত হয় শুভমিতা। কার্যত লোকটির কণ্ঠস্বর এতটাই জলদ গম্ভীর এবং নিস্তব্ধ পরিবেশে তা কর্কশ শুনিয়েছিল, ওর ক্ষণিকের জন্য মনেও হয়েছিল ভাবনা ড্রাকুলাই বুঝি ওর সামনে হাজির হয়েছে। নিজের নির্বুদ্ধিতার জন্য মনে মনে নিজেকেই বকুনি দেয় শুভমিতা। মিস, আপনি কি দয়া করে আমাকে বলতে পারবেন যে আপনি এখানে এত রাতে কি করছেন? পুলিশ অফিসারটির স্বর আরও রাশভারী হয়ে যায়। শুভমিতা প্রাথমিক জড়তা কাটিয়ে সোজা হয়ে দাঁড়ায়। আসলে স্যার, আমাকে ব্রিক্সটন যাওয়ার ট্রেনটা নিতে হবে, কিন্তু আজকে এই এলাকাটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, আপনি জানেন না লোকটি ভ্রু তুলে তাকায়। নর্থ ইস্টার্নগামী সমস্ত ট্রেন আজ রাত্রে বাতিল করা হয়েছে তুষারপাতের কারণে। কি 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 বলছেন আপনি? আজকে সন্ধে পর্যন্ত তো এরকম কোনো খবর ছিল না। শুভমিতার মাথায় আকাশ ভেঙে পড়ে। এখন আমি বাড়ি কিভাবে যাব? তা আপনি যাবেন কোথায়? ব্রিক্সটন। ও, আপনি তো একটা টিউব নিয়ে নিতে পারেন টিউব স্টেশন থেকে। আমার মনে হয় আপনি যদি এখন খুব বেশি দেরি না করেন তাহলে এখনই একটা টিউব পেয়ে যেতে পারেন। শুভমিতা ওর মোবাইল অন করে সময় দেখে। ওর হাতে এখনো 15 মিনিট সময় রয়েছে। এর মধ্যে গেলে হয়তো ক্যাব পেলেও পেয়ে যেতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনি যদি এই সময় না থাকতেন সত্যিই খুব বড় সমস্যায় পড়ে যেতাম। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে গাইড করার জন্য। ইটস ওকে মিস, দ্যাটস মাই ডিউটি। কিন্তু আপনি এখানে বেশিক্ষণ থাকবেন না, হ্যাঁ? এই জায়গাটা কিন্তু খুব একটা নিরাপদ নয়। এতক্ষণে লোকটির শিকারীর মতো জলজল করতে থাকা দৃষ্টি একটু নরম হয়। প্রথমে মেয়েটি নির্বুদ্ধিতার জন্য বিরক্ত হলেও পরে তার আন্তরিক কৃতজ্ঞতা ওর ভিতরে তাচ্ছিল্য অনেকটা কমিয়ে দেয়। এতটা আসার পরে আবার পিছনে ফিরে যেতে হবে বুঝে রাগে ক্লান্তিতে অসহ্যকর লাগলেও দ্রুত পিছন ফিরে হাঁটতে শুরু করে শুভমিতা। তুমি যা সিদ্ধান্ত নিয়েছো তাতে তুমি স্থির তো? দোর্দণ্ড প্রতাপ বাবার সামনে মেয়েটির গাঢ় সমুদ্র নীল রঙের মণি দুটি স্থির অবিচলিত। মেয়ের হাব হাব চেনে বাবা, তাই দৈর্ঘ্য প্রস্থে প্রায় নিখুঁত গড়নের যৌবন উত্তীর্ণ করা পুরুষটিরও চোয়াল শক্ত হয়ে যায়। সুবিশাল লাইব্রেরি ঘরের দুই প্রান্তে দুটি মানুষের দেহভঙ্গি বরফের মতো শীতল। একজনের প্রচণ্ড রাগে আর একজনের অনমনীয় জেদে যেন ঘরের বাতাস ভারী হয়ে আছে। আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, এক কথা আমি দুবার বলা পছন্দ করি না। আমি যা বলার বলেছি। কয়েক সেকেন্ড নীরবতার পর উত্তর ভেসে আসে। এর চেয়ে বেশি কিছু আমার আর বলার নেই। তোমার এত বড় সাহস! তুমি! প্রচণ্ড রাগে লোকটি আর কথা শেষ করতে পারে না। তার বাদামি চোখের মণি যেন রক্তবর্ণ হয়ে উঠেছে রাগে। ফর্সা ত্বক গরম হয়ে উঠেছে। রাগে কাঁপতে কাঁপতে লোকটি পড়ার টেবিল সংলগ্ন বেতের চেয়ারে গিয়ে বসে পড়ে। তুমি যদি এই সিদ্ধান্তে স্থির থাকো, আমি আর বেঁচে থাকতে কোনোদিনও তোমার মুখদর্শন করব না, এই কথা জেনে রেখো। এতক্ষণের অনমনীয় দৃষ্টি, অবিচলিত কণ্ঠ কি এক মুহূর্তের জন্য কেঁপে উঠল? তবুও চোয়াল নরম হয় না এতটুকু, তেমনি শীতল স্বর নির্গত হতে থাকে। যেমন তোমার ইচ্ছা। তোমার সংকল্প থেকে যাতে কোনোদিন সরে না আসতে হয়, আমিও সেই চেষ্টাই করব। তোমাকে আর কোনোদিন এই মুখ দেখাবো না। গেট আউট! জাস্ট গেট আউট অফ মাই সাইট রাইট নাও! এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আর কোনোদিন তোমার এই অপবিত্র দেহ, তোমার এই মুখ যেন এ বাড়ির ত্রিসীমানায় দেখা না যায়। আজ থেকে তুমি আমার কাছে মৃত। এই বংশের তালিকা থেকে যাতে তোমার নামটা চিরদিনের জন্য মুছে যায়, আমি সেই চেষ্টা করব। বেশ, তোমার যেমন ইচ্ছা। সৌরসেনী! গগনভেদী চিৎকারে গোটা ঘর যেন কেঁপে ওঠে এক মুহূর্ত।
কিন্তু মেয়েটি তেমনই নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে। এ জীবনে কোনোদিনও বাবার এই মূর্তি দেখেনি। ওরা দুজন পরস্পরের সঙ্গে এভাবে কথা বলতে পারে ও দুঃস্বপ্নেও ভাবেনি। অথচ আজ যখন অকল্পনাই বাস্তব হয়, মেয়েটি এতটুকুও দৃষ্টি অবনত করে না। দরজার বাইরে এরই মধ্যে 2-3টে ছায়া এসে দাঁড়িয়েছে, কিন্তু বন্ধ দরজায় করাঘাত করতেও যেন তাদের হাত কাঁপছে। সৌরসেনের কথা শেষ হলে অনেকক্ষণ এই ঘরে পিনপতন নীরবতা বিরাজ করে। তারপর মূর্তির মতো নিষ্পন্দ মেয়েটি বেতের সোফার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে। ফর্সা আজানুলম্বিত হাতের চওড়া পাতা দুটি এগিয়ে নিয়ে যায় বসে থাকা মানুষটির পায়ের কাছে। লোকটি অন্যদিকে চেয়ে অন্য ভাবনায় মগ্ন ছিল। পায়ে নরম একটি স্পর্শ পাওয়া মাত্র বিদ্যুৎ গতিতে পা টেনে নেয়। তোমার এই নোংরা শরীরে আমাকে স্পর্শ করার সাহস হয় কি করে তোমার? লোকটির ওই ক্ষণিকের মুখভঙ্গি দেখে মনে হয় যেন ঘন সমুদ্রনীল মণি দুটির রং আরও ঘন করে দিয়েছে। ছিপছিপে গরনে কবজির সবুজ নীলচে শিরা উপশিরাগুলো বড্ড বেশি স্পষ্ট, আরও দৃশ্যমান হয়ে উঠেছে। বর্ষা চোয়াল আরও কঠিন। মেয়েটি পা থেকে হাত সরিয়ে নেয়। সাধারণ বাঙালি মেয়েদের থেকে উচ্চতায় বেশ লম্বা। গায়ের ত্বক যেন মাখনের মতো উজ্জ্বল কমনীয়, অথচ আগুনের তাতে গলে না যাওয়া অসুন্দর ধাতুর মতো কাঠিন্য প্রিয়। লালচে ঘেঁষা কোমর অবধি রেশমের মতো চুল, কাঁধ প্রস্থের দিক থেকে বলিষ্ঠ, ঘাড় সোজা। শক্তিমান ঘূর্ণির সামনেও যেন অনমনীয় থাকে তা। ঘন পাপড়িযুক্ত ভাসা ভাসা চোখ দুটিকে ভরাট করে তুলেছে সমুদ্র নীল রঙের মণিজোড়া। গাঢ় গোলাপি বর্ণ অধর, কিন্তু ঘষে মেজে নয়। প্রাকৃতিকভাবেই মেয়েটির রূপসজ্জা এমনইভাবে নির্মিত, তা এক দেখাতেই বোঝা যায়। বাবার চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল মেয়েটি। জীবনে প্রথম মতানৈক্য বাবার সাথে। কেউই কোনোদিন এই পরিস্থিতি কল্পনা করেনি। তবে যখন ঘটে, দুই প্রচণ্ড ব্যক্তিত্বের সংঘর্ষে কোনো দিকই পরাজয় স্বীকার করে না। বাবা পা সরিয়ে নিতে মেয়েটিও আর অপেক্ষা করে না। ঘাড় উঁচু করে বেরিয়ে যেতে উদ্যত হয় ঘর থেকে। দরজার ছিটকিনিতে হাত ঠেকানোর আগে পূর্ব কোণে রাখা বৃহৎ সরস্বতীর মূর্তিটির দিকে একবার চোখ পড়ে মেয়েটির। মুহূর্তের ভ্রম কিনা জানে না, তবে মনে হলো শুভ্র বস্ত্রে বিনাপানি প্রসন্ন চিত্তে ওর দিকেই যেন কটাক্ষে তাকিয়ে রয়েছেন। দীর্ঘশ্বাস চেপে সেদিকে আর তাকায় নাও। দরজা খুলতে অস্পষ্ট ছায়া দুটি স্পষ্ট হয়ে ওঠে। ওদের চোখে জিজ্ঞাসা, শঙ্কা মিলিয়ে এক বিবর্ণ অভিব্যক্তি। 40 মহিলাটি কিছু বলার চেষ্টা করেন, কিন্তু ঠোঁট ফোটে না। সমুদ্রনীল মণিজোড়া একটু নরম হয় যেন। তুমি অসুস্থ, ঘরে যাও। তুই কি করবি? যেটা ঠিক করেছি। মা নির্বাক হয়ে যান মেয়ের কথা শুনে। বিস্ফারিত চোখে চেয়ে থাকেন ওর দিকে। আর একটা কথাও বলে না মেয়েটি। পাশে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে এক পলক তাকায়, তারপর বিশাল বারান্দার পূর্ব দিকের ঘরে অগ্রসর হয়। ডিসেম্বরের শেষ সপ্তাহ। চারিদিকে নিউ ইয়ার ইভ আর ক্রিসমাসের আনন্দ উৎসবে কলকাতাবাসীও মেতে উঠেছে। মধ্য কলকাতা সেজে উঠেছে নানান আলোয়। আজ রাতে কলকাতার তাপমাত্রা অনেকটাই কমে যাবে আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী। সেই নিয়ে খবরের চ্যানেলে শেষ কবে কলকাতা শহর এত ঠান্ডা পেয়েছে তার ইতিহাস ঘাঁটছে। এদিকে সুবিশাল দর্শনীয় বাড়ির ভিতর থেকে একটি 24-25 বছরের মেয়ে নামমাত্র শীত পোশাকে বেরিয়ে যাচ্ছে। ওর শরীরের সবচেয়ে লক্ষণীয় সৌন্দর্য চোখের নীলমণি দুটো স্থির। ড্রয়িং রুমে যে দুজন পুরুষ দাঁড়িয়ে রয়েছে তাদের চোখেও যন্ত্রণা, অসহায়তা। 40 মহিলাটি একবার উপরের দিকে লাইব্রেরির বন্ধ দরজার দিকে তাকান, আর একবার ঘরের মূল প্রবেশদ্বারের দিকে। তারপর বাইরে মূল ফটকের দিকে ভদ্রমহিলা আকুল হয়ে ছুটে যান। গায়ের বহুমূল্য শাল মেঝেতে লুটিয়ে পড়েছে। বাইরে আসতে হাড় হিম করে দেওয়া ঠান্ডা এসে লাগে গায়ে। মুহূর্তে শিরশিরানি দিয়ে যায় গোটা শরীরে। কলকাতা শহরেও এত ঠান্ডা পড়ে নাকি? দুপাশে গাছ ঘেরা সরু রাস্তাটা পার হয়ে সমুদ্র নীল চোখের মেয়েটি শেষ পর্যন্ত অদৃশ্য হয়ে যায় পথের কোলাহলে। গগনভেদী আর্তনাদে শ্বেত পাথরের মেঝেতে ধপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ পাওয়া যায়।
গভীর ঘুমে আচ্ছন্ন শুভমিতা। হঠাৎ একটা প্রবল ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় ওর। সবে শুয়েছিল, ঘুম ভাঙলেও উঠতে ইচ্ছা করছে না। চোখের পাতা ভারী হয়ে আসছে। বিছানায় শুয়ে ঢুলতে ঢুলতেই একটা অদ্ভুত সুমিষ্ট ঘ্রাণ ভেসে আসছে ওর নাকে। কি অদ্ভুত মোহাচ্ছন্ন গন্ধ! এরকম ঘ্রাণ ও আগে কখনো পায়নি। ওকে অবশ করে দিচ্ছে যেন। সেই সুগন্ধির মাদকতা ওর সারা শরীরে নরম পরশ বুলিয়ে দিচ্ছে। শুভমিতা আর বেশিক্ষণ চোখ বন্ধ করে রাখতে পারে না। সেই স্পর্শ ওকে ঠেলে তুলে দেয়। কিন্তু চোখ খুলে আশেপাশে দেখতেই চমকে ওঠেও। ওর ঘরের বিছানায় শুয়ে আছে, কিন্তু ওর তো এখন লন্ডনে থাকার কথা। এত তাড়াতাড়ি তো দেশে ফেরার কথা নয়। এই তো গতকাল রাতে ওই পুলিশ অফিসারটির সঙ্গে দেখা হলো। ভাগ্যিস উনি ছিলেন, নইলে যে কি হতো। গতকাল বিকালে যখন ইউনিভার্সিটিতে আসে তখনও জানা ছিল না যে রাতেই সব ট্রেন বাতিল হয়ে যাবে। তুষারপাত হবে জেনে ওর আগে খোঁজ নিয়ে রাখা উচিত ছিল, কিন্তু কি করে এতটা কেয়ারলেস হলো সেটা ভেবেই রাগ হচ্ছিল। কিন্তু না, আর শুয়ে থাকা যাচ্ছে না। সেই সুমিষ্ট গন্ধটি ওকে প্রবল আকর্ষণ করছে। ও বিছানা থেকে উঠে ওর ঘরের পূর্বের জানালার কাছে গিয়ে দাঁড়ায়। সকালের নির্মল বাতাস ছুঁয়ে যাচ্ছে ওকে। ধীরে ধীরে জানলার নিচে বাগানের মাঝ বরাবর দৃশ্যটি দেখে ওর ঠোঁটে হাসি ফুটে ওঠে। বোন গাছের চারায় জল দিচ্ছে। বাবা পাশে নতুন টবে মাটি কাটতে কাটতে বোনকে কোন গাছে কি সার দিতে হবে উপদেশ দিচ্ছে। শুভমিতাও আর একা একা দাঁড়িয়ে থাকতে পারে না। সিঁড়ি বেয়ে তরতর করে নিচে নেমে যায়। বাগানের যত কাছে যায় সেই ক্ষণিকের পরিচিত ঘ্রাণটা আরো স্পষ্ট হতে থাকে। এই ঘ্রাণটার উৎস মনে করার চেষ্টা করছে ও, কিন্তু কিছুতেই মনে আসছে না। হঠাৎ সিমেন্টের বেদির উপরে সাদা জবা ফুলের পাশে ডান দিকের গাছটা দেখে ওর চোখ স্থির হয়ে যায়। কিছুক্ষণ ভালো করে লক্ষ্য করার পর নিজের মাথাতেই চাঁটি মারে শুভমিতা। ও আবার ভুলভাল ভাবছে। এই তো সেই রজনীগন্ধা গাছটা বছর দুয়েক আগে নিজে হাতে বসিয়েছিল। সারা গাছটাতেই ফুল ফুটে আছে আজ। এই ফুলেরই গন্ধ ভেসে আসছিল। ঘুমের ঘরেও চিনতে পারেনি। আনমনে হেসে রজনীগন্ধা গাছটার কাছে এগিয়ে যায় শুভমিতা। আলতো হাতে স্পর্শ করে একটা ফুলকে। অদ্ভুত মাদকতায় ভরা সেই গন্ধটা আর নাকে ঝাপটা দিচ্ছে না। রজনীগন্ধাকে নিষিদ্ধ ফুল বলা হয় না, স্নিগ্ধ অথচ উগ্র। অদ্ভুত মেলবন্ধন। একমাত্র ফুল যা শোক সভারও গাম্ভীর্য বিস্তার করে, আবার নবদম্পতির প্রথম রাতের একান্ত মুহূর্তের সাক্ষীও হয়ে থাকে। ছিটকে হাত সরিয়ে নেয় শুভমিতা। মধ্যম আঙুলটি চোখের সামনে এনে দেখে রক্ত বেরোচ্ছে। হুল ফোঁটার মতো টনটন করছে। কিছু কি কামড়ালো? আশেপাশে ভালো করে দেখে, কিন্তু কই কোনো মৌমাছি বোলতা কিছুই তো চোখে পড়ছে না। দাঁত দিয়ে আঙুল কামড়ে নেয় মেয়েটি। যদি এতে ব্যথাটা একটু কমে, তবে কিছুক্ষণের মধ্যেই সামনের দৃশ্যটি দেখে ওর আঙুল এমনি মুখ থেকে খসে পড়ে। এক পা পিছিয়ে যায় শুভমিতা। এ কি? যে ফুলটা ও এতক্ষণ ছুঁয়েছিল ওইটা ওরকম টকটকে লাল হয়ে গিয়েছে কেন? ঠিক যেন কেউ এক খাবলা কাঁচা রক্তে ডুবিয়ে এনেছে ফুলটাকে। ওর ওইটুকু আঙুল কাটা রক্ত এরকম তো হতে পারে না। শুভমিতা দুই হাত মুখে চাপা দিয়ে আর্তনাদ করে ওঠে। ওর চোখ বেরিয়ে আসার জোগাড় হয়েছে। গাছের তলায় টবের মাটি থেকে সারি সারি জোঁক উঠে আসছে। ওই লাল হয়ে যাওয়া ফুলটাকে দুই জোঁক আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। বাবা, বাবা বাঁচাও! এটা কি? চিৎকার করে উঠে দুপা পিছিয়ে যায় শুভমিতা। বোন, এদিকে আয়। কোথায় গেলি? লোকের দেয়ার চোখ। বাবা, শুনতে পাচ্ছ না তুমি? কোথায় তোমরা? দেখো, আমার দিকেই ওগুলো আসছে। বাবা, কতবার বলি রেগুলার মাটি চেঞ্জ করবে। বাবা, ইট উইল কিল মি। শুভমিতা প্রবল শক্তিতে রজনীগন্ধা গাছটাকে উপড়ে ফেলে, কিন্তু এর ফল হয় উল্টো। ও দেখতে পাচ্ছে সেই উপড়ে ফেলা গাছের এবড়ো খেবড়ো মাটি থেকে আরো কয়েক গুণ জোঁক উঠে আসছে। পিল পিল করছে চারিদিকে। ওর দিকেই ধেয়ে আসছে ওরা। শুভমিতার চোখ থেকে অঝরে জল পড়ছে। চিৎকার করতে করতে দৌড়চ্ছে ও। বাবা, বাবা, বাবা,
আমাকে বাঁচাও, বোন, মা, তোমরা শুনতে পাচ্ছ না? আমাকে মেরে ফেলবে ওরা, আমার সব রক্ত শুষে নেবে, প্লিজ হেল্প। আমার দিকে ছুটে আসছে, আমার দিকে ছুটে আসছে ওরা, ওদের থামাও প্লিজ। দৌড়তে গিয়ে শুভমিতার পা ছিঁড়ে যাচ্ছে, কাঁটা ফুটে গলগল করে রক্ত বেরোচ্ছে, ওর সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে, তবুও 1 সেকেন্ডের জন্য থামতে পারছে না ও। পিছন ঘুরে যতবার দেখছে সেই জোঁকের রাশি যেন আরো দ্রুত ওর পিছনে ছুটে আসছে। ও এক মুহূর্ত থামলেই ওর শরীরের সমস্ত রক্ত টেনে নেবে। দিন পেরিয়ে রাত হয়েছে। দিকবিদিক শূন্য হয়ে ছুটতে থাকা ক্ষতবিক্ষত শুভমিতার খেয়াল নেই কখন স্ট্রিট লাইটের মৃদু আলোর মাঝে রাতের ক্লান্ত নক্ষত্রেরা নিজেদের জ্যোৎস্না লুকিয়ে নিয়েছে। চোখ বুজে আসছিল মেয়েটার। আচমকা একটা প্রবল শক্তিমান স্তম্ভের সঙ্গে আঘাত লাগে, চমকে ওঠেও। স্তম্ভটা যদিও পড়ে যাওয়ার আগেই ধরে নিয়েছে ওকে, সমস্ত অবসন্নতা নিমেষে মুছে গিয়ে চাবুক খাওয়া ঘোড়ার মতো সচেতন হয়ও। ভালো করে দেখে, না, এ তো কোনো স্তম্ভ নয়, এ তো একটি মানুষ। শুভমিতা অপলক তাকিয়ে থাকে ওর হাতের পেশি দুটো শক্ত করে ধরে থাকা ব্যক্তিটির দিকে। হঠাৎই ওর খেয়াল হয় ওকে তাড়া করতে থাকা রক্তশোষকের দিকে। চকিতে পিছন ফিরে তাকায়, কই, কেউ নেই তো, চলে গিয়েছে ওরা। সঙ্গে আরও একটি বিষয় দৃষ্টিগোচর হয় ওর। এ তো সেই জায়গাটা যেখান থেকে কালো ক্যাব ভাড়া করেছিল। অন্য সময় প্রচুর ভিড় থাকে, কিন্তু কাল এতটাই ফাঁকা ছিল যে এক অজানা আতঙ্কে গা ছমছম করছিল ওর। অতটা রাস্তা যাওয়ার জন্য কেউই রাজি হচ্ছিল না। শেষে দ্বিগুণ ভাড়া দিয়ে একটা ক্যাব ভাড়া করেও। অদ্ভুতভাবে সে গাড়ির চালক নিজে থেকেই ওর কাছে এসেছিল। শুভমিতার লোকটাকে ভয় লাগলেও উপায়ন্তর না দেখে শেষে ওই গাড়িতেই চড়ে বসেছিল। তারপর তারপর কি যেন হয়েছিল, ও মনে করতে পারছে না কেন কিছুতেই। কি কি হয়েছিল? ঠিক তখনই একটা কণ্ঠস্বর ভেসে আসে ওর কানে। এত রাতে একা এখানে আপনি কি করছেন ম্যাডাম? সেই একই রকম ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর। শুভমিতার মাথা ঝাঁঝা করে ওঠে, ঘাড় ঘোরানোরও শক্তি পায় না ও। কিন্তু কোনো এক মন্ত্র বলে ও যেন উপলব্ধি করতে পারছে সেই পিলপিল করে ধেয়ে আসা যোগগুলো ওকে ধরে রাখা ব্যক্তির শরীরে প্রবেশ করছে, তার অস্থি মজ্জায় মিশে যাচ্ছে, যেন ব্যক্তিটির প্রতিটি কোষ সেই যোগ সমুদ্রের সমষ্টি। নিজের সমস্ত সত্তার শক্তি নিয়ে সামনে ঘুরে তাকায় শুভমিতা। ও নিজেকে বাহুবন্ধন থেকে ছাড়ানোর চেষ্টা মাত্র করে না। তবে এবার ভয় নয়, মহাবিষ্টের মতো তাকিয়ে রয়েছে সেই ব্যক্তিটির দিকে। গতকাল যার প্রবল ধাক্কায় পা মুচড়ে পড়ে গিয়েছিল, সেই ঘূর্ণির দিকে। লোকটির লাল চোখ এখনো সাপদের মতো জ্বলজ্বল করছে। ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে সেই চোখ থেকে। চেতনা হারাচ্ছে শুভমিতা, তবে ঘোরের মধ্যে ও অনুভব করছে সেই মাথা থেকে পা পর্যন্ত কালো ওড়নায় ঢাকা পুরুষটির ঠোঁট ধীরে ধীরে ওর ঘাড়ের সংবেদনশীল স্থানে নেমে আসছে। তবুও ও ওকেই 2 হাতে আঁকড়ে ধরে রেখেছে। মেয়েটির নাকে ভেসে আসছে সেই স্নিগ্ধতা আর উগ্রতা মেশানো রজনীগন্ধার ঘ্রাণ। ওর মনে পড়ছে এরকম সুগন্ধ ও আগেও পেয়েছে, বান্ধবী সুলেখার ফুলশয্যার ঘরে। নবদম্পতির ফুলশয্যার বিছানা রজনীগন্ধা দিয়ে সাজানো ছিল। সেই ফুলগুলো থেকেও এরকম বন্য অথচ স্নিগ্ধ মাদকতার সুগন্ধ ভেসে আসছিল। ম্যাম, আপনি ঠিক আছেন? ওনার শ্বাসকষ্ট হচ্ছে, তাড়াতাড়ি ডক্টর স্মিথকে ডাকো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। উদ্বিগ্ন নার্সটি একবার কার্ডিয়াক মনিটরের দিকে তাকাচ্ছে, আর একবার বেডে নল আটকে শুয়ে থাকা প্রচন্ড গতিতে শ্বাস নেওয়া রোগীটির দিকে। মনে হচ্ছে আরেকটু হলেই প্রাণ পাখিটা শরীর থেকে বেরিয়ে যাবে। কেবিনে উপস্থিত নার্স নোয়ার সহকারী বেন রোগীর অবস্থা সংকটজনক দেখে দৌড়ে মেয়েটি যে ডাক্তারের তত্ত্বাবধানে ছিল সেই ডক্টর স্মিথকে ডেকে আনে। একটি জটিল অপারেশন সেরে ক্লান্ত স্মিথ কেবিনে ফিরছিল। এমন সময় বেন হন্তদন্ত হয়ে ছুটে আসলে সকাল পর্যন্ত সুস্থ থাকা রোগীর হঠাৎ অবস্থার অবনতির খবর পেয়ে
দ্রুত চিন্তিত মুখে ও হাসপাতালের এই ইউনিটের কাছে আসে। নোয়া, ইঞ্জেকশন পুশ করো, কাম অন, হারি আপ। ডাক্তার স্মিথ মেয়েটির পালস রেট চেক করে। ওকে ভালো করে নিরীক্ষণ করে নোয়াকে দ্রুত ইঞ্জেকশন দিতে বলে। ইঞ্জেকশন দেওয়ার পর মেয়েটির অস্থিরতা ধীরে ধীরে স্তিমিত হয়ে এলে সে আবার অচৈতন্য হয়ে যায়। স্যার, কি মনে হচ্ছে? ওনার হঠাৎ ব্রিদিং প্রবলেম শুরু হলো কেন? সহজাত ইউরোপিয়ান টানে বলা ইংরেজি কৌতূহলী নার্সটির স্বরে। এরকম কিছু সিমটম তো হওয়ার কথা নয়। এমনকি একটু আগে ওনার পালস রেট স্বাভাবিক ছিল। ডাক্তার এলগার স্মিথ নোয়ার কথার কোনো উত্তর দেন না। ও এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মেয়েটির দিকে। কিন্তু উত্তর না পেয়ে ওর পাশে দাঁড়িয়ে থাকা নার্সটির বিরক্তি না তাকেও স্পষ্ট অনুভব করতে পারছে মধ্যবয়স্ক ডাক্তারটি। কিছুক্ষণ পরে একই ভাষাতেই বলে, এই প্রফেশনে পেশেন্স ধরে রাখাটা মোস্ট ক্রুশিয়াল স্কিল মিস নোয়া। তুমি যদি ধৈর্য রাখতে না পারো তাহলে তুমি জীবনের একদম শুরুতেই সেটা শিখে নেওয়ার চেষ্টা করো। এত তাড়াতাড়ি বিরক্ত হলে চলবে? লেট হার কাম ব্যাক টু হার সেন্স, তারপরই তুমি তোমার উত্তর পাবে। ঊর্ধ্বতনের মৃদু ভৎসনায় মাথা নিচু করে নেয় নবাগতা নোয়া। টেক কেয়ার অফ ইউর ডিউটি। দ্বিরুক্তি না করে হাসপাতালের কেবিনের কাজ ঠেলে বেরিয়ে যায় শহরের অন্যতম বিশিষ্ট ডাক্তার ডক্টর স্মিথ। মে আই কাম ইন, স্যার? একবার ডাক দিয়েও চেয়ারে বসে নিবিষ্ট চিত্তে বইয়ের মধ্যে মুখ গুঁজে বসে থাকা ব্যক্তিটির কোনো ভাবান্তর দেখা না দিলে মেয়েটি হেসে দরজায় টোকা মারে। স্যার, মে আই কাম ইন? গভীর ঘুমে আচ্ছন্ন মানুষকে আচমকা ঠেলা মারলে সে যেমন চমকে ওঠে, দরজায় টোকা মারার শব্দেও ঠিক সেই রকমভাবেই চমকে ওঠে ব্যক্তিটি। এতক্ষণ বইয়ের মধ্যে ডুবে সে যেন চারপাশের অস্তিত্বই ভুলে গিয়েছিল। কে? লোকটি ঘাড় ঘুরিয়ে তাকায়। দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে ধীরে ধীরে তার গম্ভীর ঠোঁটে স্নেহের হাসি ফুটে ওঠে। শুভমিতা, এসো 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 বাবা, এসো। প্রফেসর অ্যালবার্ট বই পড়ছেন মানে যদি এখন ভূমিকম্প হয়ে যায় তবুও কিছু বোঝা যাবে না। দ্য ওয়ার্ল্ড এক্সিস্ট নো মোর। শুভমিতা হেসে অ্যালবার্টের উল্টো দিকের চেয়ারটা টেনে বসে। অ্যালবার্ট নিঃশব্দে হেসে ওঠে। একটা বইয়ের মধ্যে ডুব দেওয়ার অনুভবটা ঠিক কেমন জানো? এটা সে অনেকটা প্রথমবার প্রেমে পড়ার মতো। তোমরা বাঙালিরা তো নিশ্চয়ই ভালো বোঝো এই প্রথম প্রেমের বিষয়টা। আমি ঠিক বলছি তো? শিওর স্যার, এই ব্যাপারে আপনার থেকে বেশি পারফেক্ট আর কে হতে পারে? শুভমিতা, এইভাবে জোরে জোরে হাসাহাসি করো না, নিজেকে একটুখানি শান্ত করো মা আমার। আমরা এখন লাইব্রেরিতে রয়েছি, আর আমাদের কারণে বাকিরা কিন্তু বিরক্ত হতে পারে। আই এম সরি স্যার। না না, তার কোনো দরকার নেই। এটা ঠিক আছে, আমি তোমাকে খুব ভালো করেই চিনি। বিশ্বের প্রথম সারির কিছু বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডন অন্যতম। এখানে পড়াশোনা করা প্রত্যেক ছাত্রছাত্রী ভীষণ মনোযোগী। নিয়ম শৃঙ্খলায় কঠোর এই বিশ্ববিদ্যালয়ের প্রথম নিয়ম হল সবসময় অখণ্ড নীরবতা বজায় রাখা। সামান্য কথা বললেও যেন কথোপকথনরত ব্যক্তি ছাড়া তৃতীয় আর কেউ শব্দের আভাসটুকুও না পায় সেই বিষয়ে খেয়াল রাখতে হয়। একজনের কোনো কাজের জন্য যাতে অন্য কারোর একাগ্রতায় ব্যাঘাত না ঘটে সেই দিকে প্রতিটি সদস্যদের সচেতন থাকতে হবে। এখানে আসার পরেই শুভমিতার গাইড ডক্টর অ্যালবার্ট ব্রাউন ওকে এই শৃঙ্খলা সম্বন্ধে সতর্ক করেছিল। ছোটবেলা থেকেই হইহুল্লোড় করতে ভালোবাসা শুভমিতার পক্ষে প্রথমে মানিয়ে নেওয়া একটু কঠিন হলেও গত 6 মাসে অভ্যস্ত হয়ে গিয়েছে নতুন পরিবেশের সঙ্গে। বিশেষত অ্যালবার্টের হাসি খুশি সহচর্যে ওর জড়তা অনেকখানি কেটে গেছে। তাই ওর সঙ্গে কথা বলতে গিয়ে ও ক্যাম্পাসের মধ্যে সংযত ও গম্ভীর থাকার নিয়মকে মাঝে মাঝেই ভুলে যায়। তা শুভমিতা, তোমার শরীর এখন কেমন আছে? আমি তোমার মেল পেয়েছি, তুমি তো আজকে রেস্ট করতে পারতে, এটা কোনো ইস্যুই হতো না। এমনিতেও এত ইমেন্স প্রেশার নিচ্ছ তুমি, শরীর খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। কি জানো তো, কখনো কখনো আমাদের জীবনে একটা ব্রেক নেওয়ার খুব দরকার হয়, আর সেই ব্রেক সবসময় কিন্তু খারাপ হয় না।
থ্যাঙ্কস স্যার, কিন্তু এটা কোনো মেজর ইস্যু না। আমি এখন ঠিক আছি। পোস্ট কলোনিয়াল ইকোনমি নিয়ে নেক্সট যে সেমিনার আছে তার জন্য পেপার ওয়ার্ক রেডি করতে হবে, নইলে দেরি হয়ে যাবে। অ্যালবার্ট মুখে কিছু না বললেও ওর ভারতীয় ছাত্রীটির দায়িত্ববোধ দেখে মনে মনে খুশি হয়। এই জন্য মেয়েটিকে এত পছন্দ করে। কাজের প্রতি শুভমিতা খুব যত্নশীল এবং আন্তরিক, তাই অ্যালবার্ট ওর সঙ্গে সবসময় সহনশীল ব্যবহার করে। ঠিক আছে, কিন্তু খেয়াল রেখো, কাজের মধ্যে শরীরের দিকে নজর রাখাটাও কিন্তু দরকার। হেলথ ইজ দ্য বিগেস্ট ওয়েলথ। পরবর্তীকালে আবার যেন হসপিটালাইজড হতে না হয়। হাসপাতালের কথা উঠতেই শুভমিতার মুখটা এক মুহূর্ত ফিকে হয়ে যায়। আবার স্বাভাবিকও হয়ে ওঠে। ওর প্রকৃত মনোভাব বাইরে প্রকাশ পায় না। হ্যাঁ স্যার, আমি নিশ্চয়ই খেয়াল রাখব। থ্যাংক ইউ আমার প্রতি এতটা কাইন্ড হওয়ার জন্য। আরে বাবা, ইউ ডিজার্ভ ইট মাই ডিয়ার। সৌন্দর্যের দিক থেকে লোকটির মধ্যে বিশেষ কোনো বিশেষত্ব নেই, সাধারণ ইউরোপীয় মধ্যবয়স্ক পুরুষ। কিন্তু ওর ভেদবুদ্ধিহীন আচরণ ও চোখের মধ্যে গভীর প্রজ্ঞার দীপ্তি ওকে ওর বিদেশি ছাত্রছাত্রীদের মধ্যে জনপ্রিয় করে তুলেছে। ওকে দেন, লেটস কাম টু দ্য মেন টপিক। তুমি বলছিলে তোমার ফার্স্ট পেপার ফাইনালাইজ করতে কিছু প্রবলেম দেখা গিয়েছে। হ্যাঁ স্যার, কিছু সমস্যা হয়েছে। আমি ভেবেছিলাম আপনাকে আগেই বলবো, কিন্তু শেষ দুদিন। কয়েক সেকেন্ড পরেও শুভমিতা অন্যমনস্কই হয়ে থাকে। ওকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে অ্যালবার্ট জিজ্ঞাসা করে, কি হলো শুভমিতা, কোথায় হারিয়ে গেলে? তুমি ঠিক আছো তো? দেখে কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে না। না স্যার, আমি ঠিক আছি। ওর ডাকে সদ্বিদ ফিরে পায় শুভমিতা। সত্যি বলতে কি, এইবার ভারতীয়দের মধ্যে 4-5 জন এই প্রজেক্টে থাকলেও বাংলা থেকে শুভমিতা একাই রয়েছে। অন্যান্য ভারতীয় প্রাদেশিক ভাষার প্রতি অ্যালবার্ট উদাসীন থাকলেও বাংলার প্রতি ওর বিশেষ আগ্রহ রয়েছে, যদিও এর পিছনে ইতিহাসটা অন্যরকম। না স্যার, আমি ঠিক আছি। আর ইউ শিওর? অফকোর্স। ওকে দেন, তুমি তোমার কাজ করো। আমাকে আবার একটা ক্লাস অ্যাটেন্ড করতে হবে। আমি ক্লাস অ্যাটেন্ড করে তোমার কোয়ারিজগুলো শুনছি। ওকে স্যার। অ্যালবার্ট চেয়ার ছেড়ে উঠে পড়েন। শুভমিতা উঠে দাঁড়ায়। অ্যালবার্ট বাইরে বেরোতে গিয়েও কিছু একটা মনে পড়তে আবার ফিরে আসে। এই শুভমিতা, একবার আমার সাথে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। সারপ্রাইজ? আমার জন্য? শুভমিতা অবাক হয়ে এগিয়ে যায়। ডান দিকের করিডোর দিয়ে এগিয়ে গেলে কলেজের মূল লাইব্রেরি পড়ে। এতক্ষণ ওরা ডিপার্টমেন্টাল লাইব্রেরিতে ছিল। এই লাইব্রেরি অঞ্চল কোনোদিনই একেবারে ফাঁকা দেখেনি শুভমিতা। সবসময় ছাত্রছাত্রী কিংবা অধ্যাপকের সামনে বই খাতা খোলা থাকে। তবে এতগুলি মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে থাকলেও পিনপত নীরবতা বিরাজ করছে গোটা লাইব্রেরি জুড়ে, যেন বাহ্যিক চেতনা লোপ পেয়েছে এখানে উপস্থিত ব্যক্তিবর্গের। অ্যালবার্টকে অনুসরণ করে শুভমিতা ওর পিছু পিছু ডান দিকের কর্নারে এগিয়ে যায়। শুভমিতা, মিট ইউর নিউ ফ্রেন্ড মিস্টার এরিক লেভি, আমাদের নতুন স্কলার। ওনার বিশেষ ইন্টারেস্ট রয়েছে গ্লোবাল হিস্ট্রি অফ কালচারাল ডেভেলপমেন্ট অ্যাক্রস ডিফারেন্ট এথনিক গ্রুপস। ওর স্পেশাল ফোকাস সাউথ এশিয়া, টু বি মোর স্পেসিফিক ইন্ডিয়া। তাই আমার মনে হয় তোমরা দুজন একসাথে বেশ ভালোই বন্ধু হতে পারবে। শুভমিতার সামনে চেয়ে দেখে ওর সামনে করমর্দনের জন্য হাত বাড়িয়ে আছে লম্বা দীর্ঘকায় টিকালো নাক ও বুদ্ধিদীপ্ত দৃষ্টিসম্পন্ন বাদামি চুলের এক ইউরোপীয় যুবক। হ্যালো মিস। ওহো না না, আপনাদের বাংলায় কি যেন বলে? নমস্কার। স্বভাবচতুর ইউরোপীয় যুবকটি সরাসরি ওর দিকে তাকিয়ে আছে। ওর ঠোঁটে লেগে আছে তির্যক হাসি, কিন্তু সেটা যে লোকটির স্বাভাবিক বৈশিষ্ট্য বিশেষ উদ্দেশ্য নিয়ে নয় সেটা এক দেখাতেই বোঝা যায়। ওর চোখে মুখে এক সম্মোহনী ভাব আছে, তা তৎক্ষণাৎ অস্বীকার করা যায় না। শুভমিতাও এক দেখাতে প্রথমবার থমকে যায়। এক্সকিউজ মি মিস। লোকটির শুকনো কণ্ঠস্বরে ওর মনোযোগ ভঙ্গ হয়।
দেখে ওর সামনে একইভাবে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে এরিক। লোকটির দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত বিহ্বল হয়ে যাওয়ার জন্য অপরিচিত যুবক এবং অধ্যাপক দুজনের সামনেই ও লজ্জিত হয়ে পড়ে। বোধ করি সেই মনোভাবকে চাপা দিতেই ওর স্বর গাম্ভীর্য ধারণ করে। ও ওর হাত বাড়িয়ে দেয় করমর্দনের উদ্দেশ্যে। ইটস ফাইন মিস্টার লেভি, নাইস টু মিট ইউ। ভারতীয় মহিলাদের সব থেকে সুন্দর হয় তাদের চোখ দুটো, আমি শুনেছিলাম, কিন্তু আমাকে স্বীকার করতেই হচ্ছে সেই কথাটা একদমই সত্যি। লোকটির প্রথমেই আগ বাড়িয়ে ভাব করতে আসা মনোভাবে মনে মনে বিরক্ত হয় শুভমিতা। কিন্তু সামনে অ্যালবার্ট থাকায় ও লোকটিকে উপেক্ষাও করতে পারে না। স্যার বলছিলেন আপনি সাউথ ইস্ট এশিয়ার এথনিক কালচারের ওপর রিসার্চ করছেন, কিন্তু আপনার ইন্টারেস্ট যে ভারতীয় মহিলাদের আকর্ষণীয় চোখ, সেটা জেনে ভালো লাগলো। ওর পরিষ্কার ইংরেজিতে কথাটার প্রকৃত ভাব ব্যাহত হওয়ার কোনো লক্ষণ নেই। কিন্তু এতে সামনের লোকটির বিশেষ কোনো ভাবমূর্তির পরিবর্তন দেখা যায় না, বরং মোহময় নীল চোখ দুটি আরও গাঢ় হয়ে ওঠে। অফকোর্স মিস, আমার রিসার্চের স্পেশাল টপিক হলো ইন্ডিয়া অ্যান্ড ইটস মাল্টিলিঙ্গুয়াল কালচারাল এভলিউশন। ইন্ডিয়া সম্পর্কে আমি কিছু স্টাডি করেছি অনেক বছর ধরে। নো ডাউট ওখানকার লোকজন বেশ ডাইভার্স, ইউনিটি ইন ডাইভার্সিটির এপিটোম। ইন্ডিয়া নিয়ে আমার ইন্টারেস্ট বহুদিনের। লোকটির নির্লজ্জ স্বভাবে শুভমিতার সংযম ধরে রাখতে পারে না। বিশেষত এরিকের কথাগুলো ওর কাছে ব্যঙ্গাত্মক মনে হয়। শুধু আপনার কেন মিস্টার লেভি, বহুদিন ধরেই ইম্পেরিয়ালিজমের আঁতুর ঘরের ইন্টারেস্ট এশিয়া, টু বি স্পেসিফিক ইন্ডিয়া, 15th সেঞ্চুরি থেকেই। এটা নতুন কিছু নয়। শুভমিতার চোয়াল শক্ত, যদিও এতে নীল চোখা ব্যক্তিটির কোনো ভাবান্তর হয় না, বরং শুভমিতাকে উষ্ণ হয়ে যেতে দেখে মনে মনে ওর কৌতুক বোধ হয়। তবে এইবার ও কিছু বলার আগেই অ্যালবার্ট কথা বলে। আমার মনে হয় তোমাদের এই আলোচনা অন্যদিকে যাওয়ার আগে আমার এখান থেকে চলে যাওয়া উচিত। না 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 না, তোমরা তোমাদের আলোচনা চালিয়ে যাও, আমার আবার ক্লাস রয়েছে, আদারওয়াইজ আমিও জয়েন করতে পারতাম। জাস্ট তা আমি যেরকম বলেছিলাম, শুভমিতা ও হচ্ছে এরিক, আর এরিক এই হলো শুভমিতা। Her research is grounded on the role of imperialism and racism in shaping the modern global world. আমি নিশ্চিত তোমরা একে অপরকে নিজেদের রিসার্চ ওয়ার্কে হেল্প করতে পারবে। ওকে, তা তোমরা নিজেদের মধ্যে কথা বলো, আমি পরবর্তীতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই জয়েন করব। হ্যাঁ নিশ্চিত, মিস শুভমিতার হেল্প তো আমার এখন লাগবেই। লোকটির ভাষা ভঙ্গিমা এবং ঠোঁটের আগায় লেগে থাকা ওই অব্যাহত তির্যক হাসিটা যেন ভিতরে ভিতরে অসহনশীল করে তুলছে শুভমিতাকে। অ্যালবার্ট বেরিয়ে যাবার পরে শুভমিতাও যাওয়ার উপক্রম করে। হ্যালো মিস্টার লেভি, আমার ওদিকে কিছু কাজ আছে আসলে, আমাদের পরে আবার নিশ্চয়ই কথা হবে। এরিকের মৃদু সম্ভাষণটুকুর অপেক্ষা না করে শুভমিতা সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। কিন্তু কিছুটা যাওয়ার পরেই পিছন থেকে স্বল্প পরিচিত কণ্ঠস্বরটি শুনে ও থমকে দাঁড়ায়। এক্সকিউজ মি মিস, আমার মনে হচ্ছে আপনি কিছু ভুলে যাচ্ছেন এখানে। মানে? শুভমিতা পিছন ফিরে তাকায়। এরিক ওর কাছে এগিয়ে আসে। আপনার হাত দুটো দেখুন। কি? না মানে আপনার কানে কোনো সমস্যা আছে বলে তো মনে হচ্ছে না। কিন্তু আপনার কমন সেন্সে প্রবলেম আছে বলে আমার মনে হচ্ছে। আপনার সেন্স অফ হিউমারের তারিফ করতেই হচ্ছে। এনাফ ইজ এনাফ মিস্টার লেভি। আমি অনেকক্ষণ ধরে চুপ করে আছি মানে এই নয় আপনি লিমিটের বাইরে যা খুশি তাই বলবেন। আমরা এখনো এতটাও ফ্যামিলিয়ার নই যে আপনি এভাবে আমার সাথে কথা বলতে পারেন। শুভমিতার শক্ত চোয়াল আর শক্ত কথায় এরিকের ঠোঁটের হাসিতে এতটুকুও পরিবর্তন দেখা যায় না। প্রায় 6 ফুট দীর্ঘকায় লোকটির স্বভাবের এই নির্লজ্জতা দেখে মনে মনে স্তম্ভিত হয়ে যায় শুভমিতা। এরিক শুভমিতার কাছে এসে ডান হাত নিজের সামনে এনে ওর হাতে একটা সরু ব্রেসলেট গুঁজে দেয়। আমার মনে হয় এটা আপনার। ব্রেসলেটটা দেখে চমকে ওঠে শুভমিতা। এ কি? এটা এরিকের কাছে গেল কি করে? ঠাকুমার থেকে পাওয়া এই ব্রেসলেটটা ও কখনোই কাছছাড়া করে না। তবে কি হাত মেলানোর সময় কোনোভাবে পড়ে গিয়েছিল? রিল্যাক্স মিস, এটা কোনো বড় বিষয়ই নয়, কিন্তু আমাদের বিলঙ্গিংস নিয়ে আমাদের কিন্তু আরো কেয়ারফুল থাকা উচিত।
থ্যাঙ্কস মিস্টার লেভি। মিস চ্যাটার্জি। শুভমিতা চলে যাচ্ছিল। ও ঘুরে দাঁড়িয়ে উত্তর করল, আমার মনে হয় আমি এখন কিছু নিশ্চয়ই ভুলে যাচ্ছি না। একদমই না। এরিক শুভমিতার চোখে সরাসরি চোখ রাখলে এক মুহূর্ত কেমন একটা হয় শুভমিতার ভেতরে। কি জানেন তো, আমি ইন্ডিয়াতে অনেকদিন ছিলাম রিসার্চের জন্য, আর বাংলাকে বাদ দিয়ে 19th সেঞ্চুরি ইন্ডিয়ান রেনেসাঁ কল্পনাই করা সম্ভব নয়। আর সেই কারণেই আমি জানি ভারতীয় মহিলাদের চোখগুলো সব থেকে বেশি আকর্ষণীয়। ইটস ইনডিড ভেরি ট্রু। রেগে গেলেও কিন্তু খুব সুন্দর লাগে। কলকাতার বুকে সন্ধ্যা নামছে। বিকেলের ধূসর হয়ে আসা আলোয় মিশে যাচ্ছে কালো বর্ণ। যতদূর দেখা যায় ক্রমে দিগন্ত বিস্তৃত গঙ্গার কোলে ডুব দিচ্ছে সূর্য। শোভাবাজার আহিরটোলা ঘাটের পাশে সোজা যে সরু রাস্তা চলে গেছে, কিছু দূর অন্তর অন্তর বাঁধানো ঘাট ছাড়া পারে নারকোল, তাল আর খেজুর গাছের সমারোহ। সেখানে বাঁধানো সিমেন্টের ছোট ছোট আলে কোথাও কোনো কলেজ ফেরটা যুগল বসে ঐকান্তিক মুহূর্ত যাপন করছে। নারকোল আর তাল পাতার ফাঁকে যখন সূর্য একটু একটু করে গাঢ় কমলা হয়ে উঠছে, বিষণ্ণ প্রকৃতির সেই মুহূর্তে চাপাতলা ঘাটের দুটি ঘাট আগে এক কৃষ্ণকায় তরুণ ওই নদীর পাড়ের চাতালে পা ঝুলিয়ে বসে যেন জগৎ বিস্মৃত হয়েছে ও। অথচ ওই সুরে এক অদ্ভুত বিষণ্ণতা মিশে আছে। এক মাথা ঝাঁকড়া কোচকানো চুল অবিন্যস্তভাবে ছড়িয়ে রয়েছে ওর মাথা জুড়ে। পরনে একটা আকাশি নীল ছোট ঝুলের পাঞ্জাবি। ঠিক এমন সময় খুব ধীর পায়ের একটা শব্দ শোনা যায়। কেউ এসে দাঁড়িয়েছে ওই চাতালের কাছে। ময়ূ। বলিষ্ঠ দৃঢ় ভঙ্গিমার নারীটির কণ্ঠে এখন রয়েছে অরূপ কোমলতা। নিষ্পাপ সরল কালো সেই চোখ দুটিতে আছে অসামান্য এক জ্যোতি। হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত ছুঁয়ে যায় সেই দৃষ্টি। সৌ। নারীটির পরনে আছে একটি সাদা রঙের ফ্রক গাউন। রেশমের মতো বাদামি ঘেঁষা চুলগুলো উড়ছে নদীর স্নিগ্ধ হাওয়ায়। ওর শরীরের সবচেয়ে সুন্দর অঙ্গ নীল বর্ণের তারা দুটি উজ্জ্বল হয়ে উঠেছে। প্রাকৃতিকভাবেই সৃষ্টি গোলাপি অধর দুটিতে খুব বিরল এক মিষ্ট হাসি লেগে আছে, যা বিশেষ একজনের কাছেই আড়ালবিহীনভাবে প্রকাশ পায়। কয়েক সেকেন্ড ঘন কালো ও নীল চোখ দুটি চেয়ে থাকে পরস্পরের দিকে। তারপর অমাবস্যার গাঢ় কালো বর্ণের পুরুষটি হাত বাড়িয়ে দেয়। প্রখর সূর্যের তাপের মতো ফর্সা উজ্জ্বল নারীটি নির্ভার নির্ভরতায় আঙুল ডুবিয়ে দেয় পুরুষটির আঙুলে। শুভমিতা ইউনিভার্সিটি থেকে ফিরে স্নান করে আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল ঝাড়ছে। আয়নার প্রতিবিম্বে নিজেরই চোখে চোখ পড়তে ও কিছুক্ষণ থমকে যায়। বাঁ হাতটা নিজে থেকেই ঘাড়ের পাশে উঠে আসে। আনমনে হাত বোলাতে থাকে ও কাঁধ সংলগ্ন ঘাড়ের অংশে। হাই শুভমিতা, আর ইউ দেয়ার? ইটস মি। দরজায় টোকা মারার শব্দে সচেতন হয় শুভমিতা। তোয়ালে রেখে চটপট অন্তর্বাসের উপর একটা জামা গুলিয়ে নিয়ে ও দরজা খুলতে চায়। এসো বৌদি। ফ্রেশ হচ্ছিলে নাকি? আমি তাহলে পরে আসবো। এমা না না, একেবারেই না, একদম ঠিক সময় এসেছো। এই স্নান করলাম, তুমি ভিতরে এসো। শুভমিতা হাসি মুখে মাঝবয়সী রেবাকে অভ্যর্থনা জানায়। ও 1 বছরের জন্য রেবা আর ওর স্বামী দীপ্তর বাড়িতেই ভাড়া রয়েছে এখন। হাসি খুশি রেবা সোফায় এসে বসে। শরীর কেমন আছে শুভমিতা? গতকাল সত্যি কিন্তু খুব টেনশনে ফেলে দিয়েছিলে। একদম পারফেক্ট আছে বৌদি, সত্যি। তোমরা না থাকলে কি যে হতো সেদিন। আচ্ছা কফি করি, খাবে? শুভ, এবার কিন্তু আমি রাগ করব। কি যে বলো না, তুমি এতদিন আমাদের সঙ্গে আছো আর অসময়ে ছোট বোনটাকে দেখবো না। তাছাড়া বিদেশে একজন বাঙালি তো বাঙালিকে সাহায্য করবে, কি তাই তো? একদম, সে আর বলতে। তবে আমি কফি বানাই। দাদা আসছে নাকি? আচ্ছা বানাও। তোমার হাতের কফির টেস্ট কিন্তু সত্যিই আলাদা। মাঝে মাঝে তোমার দাদার সঙ্গে এই নিয়ে ঝগড়াও লেগে যায় আমার। শুভমিতা হাসি মুখে কফি বানাতে চায়,
বৌদি, তোমার টম অ্যান্ড জেরিরা কোথায়? অন্যদিন তো আসে থেকেই পিসি পিসি করে, কিন্তু আজ যে তাদের একেবারেই দেখা নেই। নেক্সট উইক থেকে তাদের টার্ম শুরু, অথচ তাদের পড়াশোনার কোনো নামই নেই। আজকে তাই পাপার কাছে কমপ্লেনের ভয় দেখিয়ে পড়তে বসে এসেছি। রেবা শুভমিতার ঘর লাগোয়া ছোট স্ল্যাব করা রান্নাঘরের পাশে এসে দাঁড়ায়। জানো শুভ, তোমাকে যে আমি কত ভালোবাসি কি করে বোঝাই। এই তোমার দৌলতেই যা একটু বাংলায় কথা বলতে পারি। শুভমিতা দুধে কফি গুলতে গুলতে হাসছে। বলো কি, আমাকে এত ভালোবাসলে দাদা যে এবার রাগ করবে? আর দাদার সঙ্গে ঝগড়া করার সময় ওটা কি ভাষা থাকে? কেন, হিব্রু জানো না বুঝি? ওই জন্য তো আজকাল বাংলা আর ইংলিশের বদলে হিব্রুতে নিজেকে বেশি এক্সপার্ট মনে হয়। আসলে 18 ইয়ার্সের এক্সপেরিয়েন্স তো, ওটা এখন কমফর্ট জোন হয়ে গেছে। শুভ, রেবা মুখ ঘুরিয়ে দেখে ওর বর দীপ্ত ঘরে ঢুকছে। কেমন আছিস বোন? একদম ফাটাফাটি। তা ওষুধগুলো সময় মতো খাচ্ছিস তো? ডক্টর স্মিথ কিন্তু তোকে খুব কনসিয়াস থাকতে বলেছেন। হ্যাঁ গো, সব টাইম মতোই নিচ্ছি। তোমাদের জন্য আমার কি আর আনকনসাস থাকার উপায় আছে? শুভমিতা দীপ্তর হাতে কফির মগ দেয়। না না, এখন কিন্তু কেয়ারফুল থাকতেই হবে। ডক্টর স্মিথ কিন্তু খুব স্ট্রিক্ট। এছাড়া কাল সত্যিই খুব খারাপ কন্ডিশন হয়ে গিয়েছিল রে। তোমাদের একটা কথা বলার আছে। শুভমিতা মাথা নিচু করে নখ খুঁটতে থাকে। মা বাবাকে কিছু না জানানোর জন্য থ্যাংক ইউ। কালকে তোমরা দুজন আমার জন্য যা করেছো, সত্যি যতই বলি কম বলা হবে। দীপ দেখো, সেই এসে থেকে কথা বলে যাচ্ছে। তুই জানিস আমরা তোর থেকে কত বড়? বেশি ফর্মালিটি শিখে গেছো না তুমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আবার রাগারাগি করো না। ঠিক আছে, তোকে কিচ্ছু বলতে হবে না। বেটার একদিন তোর হাতের স্পেশাল চিকেন কষাটা বানিয়ে দিস। দীপ্ত একবার আর চোখে ওর স্ত্রী রেবার দিকে তাকায়। তোর বৌদির হাতের এক্সপেরিমেন্টাল রেসিপি খেয়ে খেয়ে আমার জিভে জং ধরে গেছে। তা অত শখ যখন নিজেরটা করে নাও না কেন? আমার এক্সপেরিমেন্টাল রেসিপি কে খেতে বলেছে তোমাকে? নিজেও তো একটা ঢ্যাঁড়স। সামান্য স্যান্ডউইচ বানাতে দুদিন অফিস অ্যাবসেন্ট করতে হয়। ওই জন্যই তো তোমাকে বিয়ে করেছিলাম ডার্লিং। দীপ্ত কফি মগে চুমুক দেয়। আচ্ছা শুভ, সেই দিন তুই কোথায় গিয়েছিলি বলতো? অত রাতে ফিরলি না দেখে তো আমাদেরও খুব টেনশন হচ্ছিল। তারপর সকালে খবর এলো তুই নাকি হসপিটালে অ্যাডমিট হয়েছিস। এই সে খবর শুনে আমাদের যে কি হয়েছিল কি বলি তোকে। জানি না দাদা। সেদিনের রাতের কথা মনে করে আনমনা হয়ে যায় শুভমিতা। কি যে হয়েছিল সেদিন? ট্রেন ক্যান্সেল হয়ে গেছে শুনে আমি তো ক্যাব দেখছিলাম। অত হেভি স্নোফলে কেউ রাজিও হচ্ছিল না। শেষে একটা ড্রাইভার নিজে থেকেই এগিয়ে আসে। আমি গাড়িতে উঠেও ছিলাম। তারপর বলিস কি? দীপ্ত ভ্রু কুচকায়। ক্যাব মানে তো আবার গাওয়ার স্ট্রিটে ব্যাক করতে হয়েছিল। বাট তোকে তো পরের দিন ইউস্টন স্টেশনের আন্ডারগ্রাউন্ডে আনকনসিয়াস অবস্থায় পাওয়া গিয়েছিল। ওই পুলিশ অফিসার কি যেন নাম গো? রিচার্ড। হ্যাঁ রিচার্ড। ও তোকে সকালে ওখানে পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে যায়। তোর ব্যাগে আইডি কার্ড খুঁজে আমাদের কলও করে। দীপ্তদের চোখে অবিশ্বাস দেখে আর ওই প্রসঙ্গ টানে না শুভমিতা। ও জানে ওর কথা এখন কেউই বিশ্বাস করবে না। তবে শুধু কি ওরা, ও নিজেরও তো এখনো বিশ্বাস হয়নি। ওর স্পষ্ট মনে আছে ওই পুলিশ অফিসার ওকে ট্রেন বাতিল হওয়ার কথা বললে ও আবার গওয়ার স্ট্রিট ফিরে এসেছিল এবং ক্যাবও বুক করেছিল। তাহলে ওর অচৈতন্য দেহ স্টেশনে কি করে পাওয়া যেতে পারে? কিন্তু যতই চেষ্টা করুক না কেন তারপর কি হয়েছিল কিছুতেই মনে পড়ছে না। তবে কি ওই পুলিশটি ওকে দিকভ্রান্ত করেছিল? মেয়েটিকে অন্যমনস্ক দেখে রেবা বরের দিকে চোখ পাকিয়ে তাকান। তারপর উঠে এসে শুভমিতার পাশে বিছানায় বসে ওর কাঁধে হাত রাখেন। দেখো শুভ, বেশি চিন্তা করো না। যা হয়ে গেছে সেটা বাদ দাও। কাল হঠাৎ দুপুরের দিকে তোমার পালস রেট কিন্তু খুব হাই হয়ে গিয়েছিল। সকালে আমরা যখন গেছিলাম তখনও নর্মাল ছিল। ইভেন ডক্টর স্মিথও খুব ওয়ারিড হয়ে পড়েছিলেন তোমার নর্মাল কন্ডিশন হঠাৎ ডিটোরিয়েট করায়। তিনি বলছিলেন যে হয়তো তুমি কিছু খারাপ স্বপ্ন দেখে থাকবে। তাই বলছি, মাথায় বেশি জোর দিও না, আরও উল্টোপাল্টা ভাবনা আসবে। শুভমিতা রেবার দিকে এক পলক তাকিয়ে হাসে। হ্যাঁ বৌদি, নিশ্চয়ই। আমি আর ওই নিয়ে কি ভাববো? যা হওয়ার তো হয়েই গিয়েছে। কিন্তু এত ঝক্কি সামলানোর জন্য যে তোমরা সবসময় আমার সঙ্গে ছিলে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।
মেনশন নট মাই লিটল সিস্টার। তুই যতদিন এখানে আছিস বা এর পরেও যখন কোনো দরকার পড়বে, সব সময় মনে রাখবি তোর এই দাদা বৌদি তোর সঙ্গে আছে। দীপ্ত শুভমিতার মাথায় স্নেহের হাত রাখে। দীপ্তর বা ঘর থেকে বেরিয়ে গেলে দরজা বন্ধ করে শুভমিতা নিঃশ্বাস ফেলে। সারাদিনের দৌড়ঝাঁপে বেশ ক্লান্ত। সকালের খাবার করা আছে, ওটাই রাতে হয়ে যাবে। গতকাল হসপিটাল থেকে ফিরে আজকে ইউনিভার্সিটি যাওয়ার কোনো জোর জবরদস্তি না থাকলেও কাজ ফেলে রাখাও একদমই পছন্দ করে না। দীপ্ত আর রেবা প্রবাসী বাঙালি। বিদেশে পড়াশোনার সুযোগ পেয়ে শুভমিতা থাকার জন্য বাড়ি ভাড়া খুঁজছিল। তখনই অনলাইনে ওদের সঙ্গে আলাপ হয়। নতুন জায়গায় নতুন পরিবার কেমন হবে এই নিয়ে বাবা মায়ের সঙ্গে ওরও দুশ্চিন্তা কম ছিল না। কিন্তু এখানে আসার কয়েকদিনের মধ্যে এই মিশুকে পরিবারটির দৌলতে ও এখন অনেকখানি আপন হয়ে উঠেছে ওদের, যেন নিজের ঘরের লোক। দীপ্ত আর রেবার বাচ্চা দুটিও খুব ভালোবাসে ওকে, মাঝে মাঝে ওর কাছে এসে বসে থাকে। শুভমিতারও ওকে ভালো লাগে। কাজের সময়টুকু বাদ দিয়ে ওদের সাহচর্যে একাকিত্ব গ্রাস করতে পারে না ওকে। বিছানায় এসে গা এলিয়ে দেয় শুভমিতা। এবার একটা লম্বা ঘুম দিতে হবে। চোখ বন্ধ করে ঘুম নামছে নামছে করছে, ঠিক সেই সময় ওর মানুষপটে ধীরে ধীরে প্রকাশ হচ্ছে একটি দৃশ্য। সেই লাল রক্তাভ চোখ, ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে সেখান থেকে। ওকে শক্ত করে ধরে রেখেছে সে। তার ঠোঁট ধীরে ধীরে নেমে আসছে ওর কাঁচ সংলগ্ন ঘাড়ে। মিস, কেমন আছেন আপনি? হঠাৎ কণ্ঠস্বরটি শুনে পিছন ফিরে তাকায় শুভমিতা। অপ্রত্যাশিত দেখা। এই মুহূর্তে বোধহয় পুলিশ অফিসারকে একেবারেই প্রত্যাশা করেনিও। মনে মনে বিরক্ত হলেও মুখে প্রকাশ পেতে দেয় না শুভমিতা। আই এম গুড। হোয়াট অ্যাবাউট ইউর হেলথ? ভালোই আছে। শেষ দিনে আপনি সত্যিই খুব সাহায্য করেছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট স্যার। লোকটি শুধু মৃদু হাসে। কৃতজ্ঞতা বোধ স্বীকার করার হাসি। মিস, আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা এক কাপ কফি খেতে পারি। থ্যাংক ইউ ফর দ্য অফার, বাট আই এম সরি, আমার সত্যি আজ কিছু আর্জেন্ট কাজ আছে। পরের বার নিশ্চয়ই হবে। নিশ্চিত। লোকটির মুখের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন আসে না। মিস, আমার শুধু কয়েক মিনিট সময় লাগবে। আপনার যা কেনার কিনুন, আমরা এভাবেই কথা বলতে পারি। লোকটির ব্যবহারে অদ্ভুত কিছু নেই, বরং যথেষ্ট বিনয়ী। তবু শুভমিতার মনে হয় এই কণ্ঠস্বরকে অবজ্ঞা করা চলবে না। সৌজন্য সুলভ অনুরোধের অন্তরালে প্রচ্ছন্ন আদেশ বুঝতে ভুল করে না ওর ইন্দ্রিয়। নিশ্চয়ই, বলুন কিভাবে সাহায্য করতে পারি আমি। বেশি কিছু না, অনলি আ ফিউ কোয়েশ্চেন্স। প্রশ্ন? মনে মনে সন্দিগ্ধ হয় শুভমিতা। লোকটার ওর সঙ্গে এত কিসের কথা থাকতে পারে, কিন্তু মুখে তো আর তা বলা যায় না। আমি চেষ্টা করব যতটা উত্তর দিতে পারি। আপনি সেদিন স্টেশনে কি করছিলেন? আমি আপনাকে অলরেডি ওয়ার্ন করেছিলাম সেদিনের রাতে সমস্ত ট্রেন ক্যান্সেল হয়ে গিয়েছে। ইয়েস মিস্টার জনসন, সেদিন আপনি বলার পর আমি গওয়ার স্ট্রিট ব্যাক করেছিলাম। ইন্টারনেট ভীষণ স্লো ছিল, তাই ক্যাবও পাচ্ছিলাম না অনলাইনে। আমি ওখানে অনেকক্ষণই ওয়েট করেছিলাম, শেষ পর্যন্ত একটা ক্যাব পেয়েও ছিলাম, বাট বাকি তো আপনাকে আমি আগেই বলেছি। লোকটির রাশভারী চেহারা আরও গম্ভীর হয়ে গিয়েছে। শুভমিতা এক পলক তাকিয়ে নিজেও চুপ করে যায়। কিছুক্ষণ পর নীরবতা ওর কাছে অস্বস্তিকর হয়ে ওঠে। ও বলে ওঠে, আমি জানি স্যার, আপনি আমার কথা বিশ্বাস করতে পারছেন না, বাট আপনার নিশ্চয়ই মনে থাকবে আপনি আমাকে চলে যেতে বলার পর আমি ওখানে আর ছিলাম না। কিন্তু আপনার আনকনসিয়াস বডি ইউস্টন স্টেশনের আন্ডারগ্রাউন্ডে পাওয়া গিয়েছিল। এইটা কি করে সম্ভব আমাকে একটু বুঝিয়ে বলবেন? আমি আগেও আপনাকে বলেছি, এখনো একই কথাই বলছি, আমি জানি না সেদিন ঠিক কী ঘটেছিল, কিন্তু আমার যতদূর মনে পড়ে আমি ক্যাবে উঠেছিলাম, তারপর আর কিছু মনে নেই। আমি ভীষণ চেষ্টা করেছি মনে করার, কিন্তু পুলিশ অফিসার এতক্ষণ মেয়েটির দিকে একভাবে তাকিয়েছিলেন। ওর অভিজ্ঞ দৃষ্টি সাদা চোখে সত্যি মিথ্যার তফাৎ চেনে। ধীরে ধীরে ওর চোখের তীক্ষ্ণ গাম্ভীর্য মুছে গিয়ে দৃষ্টি স্বাভাবিক হয়ে ওঠে। মিস,
আমি বুঝতে পারছি আপনার এখন ঠিক কি মনে হওয়া হচ্ছে। হলিডে টাইম স্পেন্ড করার জন্য অন ডিউটি পুলিশ অফিসার কখনোই বেস্ট চয়েস হতে পারে না, বাট কি করা যাবে, আমাকে তো আমার ডিউটি করতেই হবে। ওর বিরক্তি রিচার্ডের কাছে ধরা পড়ে যাওয়ায় এবং রাগের বদলে তার সহমর্মিতাপূর্ণ আচরণে লজ্জিত হয় শুভমিতা। সরি স্যার, আই ডিড নট মিন দ্যাট। আমি যা জানতাম সেটা তো সবেই বলেছি আপনাকে। ইটস ওকে মিস চ্যাটার্জি। আপনি হয়তো জানবেন সেদিন সকালে গাওয়ার স্ট্রিটের বাস স্টেশনে আরও 2টো ডেড বডি পাওয়া গিয়েছে, অ্যান্ড দে ওয়ার অল ফ্রোজেন টু ডেথ। হোয়াট? শুভমিতা চমকে ওঠে। কিছুক্ষণের জন্য ও এতটাই হতভম্ব হয়ে যায় যে ভাষা হারিয়ে ফেলে। সেন্ট্রাল লন্ডনে প্রচণ্ড ঠান্ডায় বরফ পড়ার ইতিহাস থাকলেও সেই বরফের চোটে কেউ যে মারা গিয়েছে সম্প্রতি ইতিহাসে এমন কোনো খবর নেই। ইংল্যান্ডের শীতের সঙ্গে অভ্যস্ত স্থানীয় লোকেদের কাছে এই বরফ বৃষ্টি এমন কিছু আহামরি নয়। তাছাড়া রাত 10টার পর বৃষ্টি থেমে গিয়েছিল। তাহলে আদ্যপান্ত শীতের পোশাক পরিহিত দুজন মানুষ বরফে জমে কি করে মারা যেতে পারে? মিস চ্যাটার্জি, ইয়েস ইয়েস মিস্টার জনসন। আরও একটা ইনফরমেশন আছে। যে 2টো ডেড বডি পাওয়া গিয়েছে, ফরেন্সিক রিপোর্টে ওদের কারোর শরীরে 1 ফোঁটা রক্ত পাওয়া যায়নি। এটা খুবই চিন্তার বিষয়। আমি আপনাকে বলবো কয়েকদিন একটু সাবধানে থাকবেন। নিজের ভাবনায় ডুবে থাকা শুভমিতা দূরে ক্যাশ কাউন্টারের দিকে চেয়ে রয়েছে। যদিও ওর চোখ ওখানে লোকের আনাগোনার উপরে থাকলেও মন যে কোন সীমানায় পড়ে আছে সেই বিষয়ে ওর নিজেরই চেতনা নেই। ও যদি একবার মুখ তুলে পাশ ফিরে চাইতো তাহলে দেখতে পেত ওর সামনে দাঁড়িয়ে থাকা দীর্ঘকায় যুবক অফিসারটি কেমন এক অদ্ভুত জলজলে দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে ওর দিকে। তা যেটা বললাম, কথাটা মাথায় রাখবেন। বি কেয়ারফুল। এই কেসের ফার্দার ইনভেস্টিগেশনে আশা করছি আমাদের আবার দেখা হতে পারে। রিচার্ড চলে গেলে শুভমিতা নিজের মনে ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেখতে থাকে। ব্রাউন রাইসের প্যাকেট খোঁজার সময় হঠাৎ একটা বিষয় যেটা ও এতক্ষণ খেয়াল করেনি উঁকি দিয়ে যায় ওর মনে। প্রায় সঙ্গে সঙ্গে একটা অশরীরী শিরশিরে বাতাস ছুঁয়ে যায় যেন ওকে। কোনো একটা জলজলে শীতল দৃষ্টি একটু আগেই ওর পা থেকে মাথা পর্যন্ত বলিয়ে দিচ্ছিল মনে হতেই শুভমিতার গায়ে কাঁটা দেয়, গলা শুকিয়ে যায়। হঠাৎ মনোভাব পরিবর্তন হওয়াতে সচেতন শুভমিতা নিজেকে বাইরের অবস্থা বুঝে সামলানোর চেষ্টা করতে থাকে। কাঁধে ঝোলানো ভ্যানিটি ব্যাগ হাতড়ে ও জলের বোতল বের করার চেষ্টা করছে। ওর হাবভাব দেখে আশেপাশের কিছু লোক কৌতূহলী হয়ে ওর দিকে তাকাচ্ছে। ধুর ছাই, জলের বোতলটা কোথায় গেল? গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে যেন। শুভমিতার হাত পা কাঁপছে। এক্সকিউজ মি মিস, ডু ইউ নিড এনি হেল্প? হঠাৎ পুরুষ কণ্ঠস্বরটি একদম পাশ থেকে কানের কাছে ডেকে উঠতে চমকে ওঠে শুভমিতা। কে? না, আমার কোনো সাহায্য লাগবে না। শুভমিতার ভয় পেয়ে যাওয়া থতমত চোখ মুখ দেখে আগন্তুক ব্যক্তিটি বিস্মিত হয়ে যায় কয়েক মুহূর্ত। এই শুভমিতা, রিল্যাক্স। ইটস মি, এরিক। আন্দাজ 38 বছরের সুপুরুষ দীর্ঘকায় যুবকটির দিকে এবার ভালোভাবে তাকায় শুভমিতা। একটু ধাতস্থ হতেই ও পরক্ষণেই রেগে যায়। আপনি কি পাগল? ওভাবে কে ডাকে? আপনি বা এরকম ভূতের ভয় পাওয়ার মতো করছিলেন কেন? ভূত? শুভমিতা সন্দিগ্ধভাবে তাকায় এরিকের দিকে। কি মিস, কি ভাবছেন? আমাকে কি ভূত মনে হচ্ছে নাকি? ভাবলেও কি খুব আনন্যাচারাল কিছু হবে? না, ভুল হবে কেন? পৃথিবীর যে কোনো স্পিসিসই তার সমগোত্রীয় স্পিসিসকে কোনো এভিডেন্স ছাড়াই চিনে নেয়। আপনি কি বলতে চাইছেন? শুভমিতা সরু চোখে তাকায়। আমি ভূত? ডেফিনেটলি নট। বেঙ্গলিতে একটা টার্ম আছে না, ওই কি যে বলে, ইয়েস, মনে পড়েছে, পেতনি, দ্য ফিমেল ভার্সন অফ ঘোস্ট। ভূতের ফিমেল ভার্সনকে যে পেতনি বলে সেটাও আপনার কি থিসিস পেপারের পার্ট ছিল নাকি মিস্টার লেভি? এরিকের নীল চোখ দুটো এইবার হেসে ওঠে। মিস, আপনার কি প্রবলেম জানেন তো? আপনি বড্ড বেশি মেথডিক্যাল। লাইফে এত মেথডিক্যাল হলে চলে?
এরিক ওর কাঁধ সমান শুভমিতার কানের কাছে নিচু হয়ে আসে। ওর ভারী নিঃশ্বাস খুব কাছে অনুভব করে শুভমিতার চোখ বন্ধ হয়ে আসে। আমি তো বলেছিলাম আপনাকে, বেঙ্গল হ্যাজ বিন মাই স্পেশাল ইন্টারেস্ট এরিয়া অল থ্রু আউট। সেটা শুধু থিসিস পেপারই লিমিটেড নয়। অ্যান্ড মিস্টার লেভি, আমি আপনাকে ঠিক কতবার বলেছি আপনি আমার সাথে ফ্ল্যাটটা কম করবেন। আপনার অনেক ফলোয়ার্স রয়েছে যারা আপনার এই বাটারিং কথায় গলে জল হয়ে যেতে পারে। ওয়াই মিস, আপনি কি তাদের প্রতি জেলাস ফিল করছেন? আপনি কি নিজেকে একটু বেশি গুরুত্ব দিচ্ছেন না? অফকোর্স, কারণ আমি মনে করি এটা আমার প্রাপ্য। স্বাভাবিক, নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ ভাবা আপনাদের জিনগত স্বভাব। সেটা কোন গ্রুপ ভাবে না বলতে পারেন মিস চ্যাটার্জি? নিজেদেরকে বেস্ট সবাই ভাবে, অ্যান্ড দে অল আর ইকুয়ালি প্রাউড। কিন্তু দেখুন, দোষ হয় সেই আমাদেরই। অন্যদেরকে দাবিয়ে নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবার হিস্ট্রিটা কিন্তু আপনাদেরই বেশি মিস্টার লেভি। এভিডেন্স কিন্তু তাই বলে। এভিডেন্স এটাও বলে, কাস্টিজমের থ্রু সাবজুগেশন অফ পিপল সারা পৃথিবীকে ইন্ডিয়ায় শিখিয়েছে ম্যাডাম এটা। আচ্ছা, এসব ছাড়ুন তো। এরিক আবার ওর পুরনো হাস্যোজ্জ্বল অভিব্যক্তিতে ফিরে আসে। কি সব টপিকে কথা বলছি, ক্লাসরুম সিমস টু বি নট এনাফ। শুভমিতা নিজেও তর্ক এড়াতে চায়। আচ্ছা, আপনি এখানে কি করছেন? গ্রসারি সেকশনে মানুষ কি করতে আসে? গ্রসারি সেকশনে মানুষ গ্রসারি কিনতে আসে, যতদূর আমি জানি। আপনি এত মহান মানুষ, এই সমস্ত ছোটখাটো কাজ কি আর আপনি করবেন? শুভমিতা ওর প্রয়োজনীয় জিনিসপত্র বাকেটে রাখতে থাকে। এরিক ওর পাশাপাশি হাঁটছে। আসলে কি বলুন তো, আপনি আমাকে এত রেসপেক্ট করেন মনে মনে, বেশিক্ষণ দূরে থাকলে আপনার কথাই বেশি করে মনে হয়। মিস্টার লেভি, কেয়ারফুল শুভমিতা। শুভমিতা কড়াভাবে ওকে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই এরিক ওর হাত ধরে সপাটে নিজের দিকে টেনে নেয়। শুভমিতা আকস্মিকতায় ভার রাখতে এক হাতে ওকে জড়িয়ে ধরে। ঠিক এই মুহূর্তে মলের সবচেয়ে বড় রোতে রাখা একটা বিশাল ভারী প্যাকেট মেঝেতে ভীষণ জোরে শব্দ করে আছড়ে পড়ে। সব ঘটনাটাই এত দ্রুততার সঙ্গে ঘটে যায় যে শুভমিতা চমকে ওঠে। এখানে আরও যেসব ক্রেতা ছিল তারাও দাঁড়িয়ে পড়ে। আর একটু হলো এই বড় চাইটা শুভমিতার মাথার উপরেই পড়ত। আজ কলকাতার সবচেয়ে নামী এবং দামি কলেজ সেন্ট জেভিয়ার্সের থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একে একে পুরস্কৃতদের নাম ঘোষণা করা হচ্ছে মঞ্চের উপর। আজ এখানে এই কলেজের ছাত্রছাত্রী ছাড়াও অন্য কলেজ থেকেও অনেকে এসেছে। এই বছর বিভাগ ছাড়াও গোটা কলেজে সর্বোচ্চ নাম্বার পেয়েছে যে মেয়েটি, তার নাম সবার শেষে ঘোষণা করেন অনুষ্ঠান সঞ্চালক। মাথা উঁচু করে প্রতিটি মাপা পদক্ষেপে মেয়েটি যখন মঞ্চের উপর হেঁটে আসে, তখন এখানে উপস্থিত অধ্যাপক থেকে ছাত্রছাত্রী সকলেই মেয়েটির দিকে কয়েক মুহূর্ত অপলক মুগ্ধতায় চেয়ে থাকে। তবে এই দৃষ্টিতে বুদ্ধির মারপ্যাঁচ নেই, আছে সমীহ ভরা বিস্ময়। মেয়েটির পরনে আছে আজ একটি কালো রঙের সিল্কের শাড়ি, কালো ব্লাউজ। ওর সুন্দর দেহলাবণ্যে শাড়ির এই রংটা অসাধারণভাবে ফুটে উঠেছে। রেশমের মতো বাদামি ঘেঁষা চুলগুলো খোলা, মুখে পরিমিত প্রসাধন, গলায় একটা সাদা মুক্তোর মালা, কানে সমরূপ দুল, দুহাতে একটা করে মুক্ত খচিত সরু বালা। মেয়েটির আত্মবিশ্বাসী দেহভঙ্গিমা এবং মার্জিত ব্যবহার ওর সকল সৌন্দর্যকে অন্য মাত্রা দিয়েছে। ওয়াও শিনি, তোকে কি অপূর্ব লাগছে রে আজ। পুরস্কার, সার্টিফিকেট ইত্যাদি পাওয়া হয়ে গেলে মেয়েটি মঞ্চ থেকে নেমে আসলে ওর বন্ধু সুমনা দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল। আই এম সো হ্যাপি ফর ইউ ডার্লিং, আমাদের সেনা কলেজ টপার হয়েছে। কি লাগছিল তোকে যখন প্রাইজ রিসিভ করছিলি? কিন্তু তুই সেই আজকেও লেট করলি। কবে পাংচুয়াল হবি বলতো? আই ওয়াজ ওয়েটিং ফর ইউ ফর এ লং টাইম। আরে ধুর ভাই, আমি তোরাই না শখ করে পড়াশোনা করি। বাড়িতে একটা সার্টিফিকেট লাগবে, তাই মা বাবা জোর করে ঢুকিয়ে দিয়েছে। আমি তো শুধু কলেজের মান জানি আর ছেলে দেখতে আসি। তা আজ কতগুলো দেখলি? তমালে রাগ করবে না তো? উফ সেনা, তুই ওকে সিরিয়াসলি নিস নাকি? ও মালও তো মেয়ে দেখতে আসে, আমি কিছু বলেছি? আচ্ছা এবার চ, বাইরে বেরোই। হ্যাঁ হ্যাঁ চ।
কনগ্রেটস সৌরসিনী, ফাইনালি ইউ ডিড ইট। ইংলিশ ডিপার্টমেন্টের হাত সব সিনহা স্যার মাস্ট বি ভেরি হ্যাপি টুডে। ওনার ফেভারিট স্টুডেন্ট টপ করেছে। যদিও নতুন কিছু না, প্রত্যেকবারই করিস। অফকোর্স স্যার আমাকে খুব ভালোবাসে। পড়াশোনায় কোনো প্রবলেম হলে তোরাও স্যারের কাছে যাবি, তোদেরও ভালোবাসবে। মনে মনে প্রিয়ার গা জ্বলে গেলেও সৌরসেনীর ঠোঁটের হাসিতে কোনো বদল আসে না। উত্তরে একটা কাঁচা মতো মজা করতে যাচ্ছিল প্রিয়া, কিন্তু শেষ অবধি সবটা বলে ওঠার সাহস ওর হয় না। বদলে ও কাষ্ঠ হাসি হাসে। তো কলেজ লাইফ তো ওভার হয়ে গেল, ট্রিট পাচ্ছি কবে মিস টপারের থেকে? আমরা সবাই মিলে হ্যাং আউট করবো, তোরা ডেট ফিক্স কর। শিওর, আমি তবে গেলাম রে, রাহুল ওয়েট করবে। সৌরসেনী হাসি মুখে মাথা নাড়ায়। খাসা দিলি বস মালটাকে, তাহলে কারোর ভালো দেখলে ওনার পিছন জ্বলে। মাঝে মাঝে মনে হয় দিই মালটা কষে। তোর এত সুন্দর ভাষাটা যদি কাকু শুনতেন, ইংলিশ লিটারেচারের বংশ উদ্ধার হয়ে যেত। তুই হাসছিস, হাস হাস, তুই তো হাসবি। আপনার মতো তো আর আমি শুধু চোখ দিয়েই লোকজন কুপকাত করতে পারি না। আমার এটাই সম্বল, না হলে ওসব পিয়াটিয়া কবে আমার বাপের গুষ্টি উদ্ধার করে দিত। ওই তো ওদিকে তমাল দাঁড়িয়ে, চল ওদিকে যাই। দাঁড়া তো, আজ ওই মালটার কি তো আমার কি? শালা বললাম শিয়ালদার মোড়ে দাঁড়াবি, এই সব ক্যালানে শাড়ি পরলে আমি এবার ট্রেনে ঝগড়া করার কনফিডেন্স পাই না। সেই ওর কোন পেয়ারের দোস্তের জন্য আগে চলে গেল, এসে থেকে ঘাবলা মেরে আছে, ভাবছে আমি খুঁজতে পারবো না। কিন্তু এই সুমনা বাগচিকে তো চেনে না, একবার হাতের কাছে পাই ওকে। এই সেনা ভাই, এই বাঁচাই পাগলটা থেকে। আজ বোধহয় সকালে টনিক পরেনি, তাই খেপচুরিয়াস হয়ে রয়েছে। এই শুয়োর, তুই কি ভেবেছিস ও সামনে থাকলে আমি ভয় পেয়ে যাব? তুই দেখ, তোর একদিন কি তো আমার একদিন কি। সুমু আচ্ছা, বাইরে স্টুডেন্ট আছে এখানে, পরে ওকে দেখিস। হ্যাঁ হ্যাঁ, আমিও তো ওইটাই বলতে যাচ্ছিলাম। এ দেখ না, আমার এই বন্ধু আসবে বলেই তো আমি তখন খুব চেষ্টা করেও শিয়ালদা স্টেশনের কাছে পৌঁছতেই পারলাম না। আর তোর বন্ধুর সময় জ্ঞান তো অসাধারণ। ওই দেখ ওই দেখ, আবার খেপচুরিয়াস হয়ে যাচ্ছে। বাট সেনা, তোকে আমাদের আশুতোষের সে বন্ধুর কথা বলেছিলাম না, দেয়ার ইজ হি, ময়ূক। অ্যান্ড ময়ূক, শি ইজ সৌরসেনী, আওয়ার কলেজ ক্রাশ, অ্যান্ড শি ইজ সুমনা, মাই খেপচুরিয়াস গার্লফ্রেন্ড। সৌরসিনী এতক্ষণ ভালো করে খেয়াল করেনি। এবারও লক্ষ্য করে তমালের আরেকটু পাশেই দাঁড়িয়ে আছে পরিপাট্যতাবিহীন পোশাকে, ঝাঁকড়া মাথা, একটি ঘন কৃষ্ণকায় যুবক। ঠিক ওর চেহারার বিপরীত সৃষ্টি যেন। সোনাই, তুই ঠিক আছিস তো? ঠিক মতো খাওয়া দাওয়া করছিস? সেদিন কল করলি না কেন? আমরা করলাম, ধরলিও না। মা, আমি তো তোমাকে সেদিন বিকেলেই বললাম আমাকে একবার ইউনিভার্সিটি যেতে হবে। তারপর বরফ পড়ছিল, রাতে ফিরে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আর কল করা হয়নি। তাহলে কালকেও কল করলি না কেন? শুধু বোনকে একটা মেসেজ করেই শেষ। আজ আমি ব্যস্ত। তুই অত দূরে থাকিস, আমাদের চিন্তা হয় না? জানি তো মা, ওই জন্যই বলছি আমি ভালো আছি। তোমরা ঠিক সময় ওষুধ খাচ্ছ তো? বাবার এই মাসে সুগার টেস্ট করিয়েছে? হ্যাঁ, তোর বাবা আমার কথা শুনলে তো, তোর চিন্তায় চিন্তায় তার রাতে ঘুম হয় না। উফ, তোমাদের নিয়ে আর পারা গেল না। কই বাবা কোথায়? বাবাকে দাও। বাবা। শুভমিতা মোবাইলের মধ্যে উঁকি মারে। ওর বাবা সুতনু ফোন ধরলে শুভমিতার ঠোঁট অনেকখানি চওড়া হয়ে যায়। কোথায় ছিলে তুমি এতক্ষণ? অন্যদিন তো সবার আগে কথা বলো, আর আজকে ভুলেই গেছো। কি করে বলবো, ফোন আসতে না আসতেই তোর মা যেভাবে হামলে পড়ে আমার থেকে ফোনটা কেড়ে নিল, ধরার আর সুযোগই পেলাম না। আচ্ছা আচ্ছা, বাহ, মা আগে ফোন নিয়েছে বলে তুমি আমার সঙ্গে কথা বলবে না? তোর মায়ের কথা শুরু হলে আর শেষ হয়েছে কোনোদিন? দেখেছিস সোনাই, তোর বাবা কেমন আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, আর আমি চিৎকার করলেই আমি খারাপ। কিন্তু অশান্তিটা কে লাগাচ্ছে দেখবে না কেউ সেটা। আরে না না, তুমি আবার খারাপ হতে পারো নাকি কোনোদিন? আমি শুধু তোমাকে কোনোদিন বুঝলাম না, তাই তো? রমা একবার স্বামীর মুখের দিকে ভ্রুকুচকে তাকিয়ে, যাতে ভিডিও কলে ওকে ভালো করে দেখা যায় তার জন্য ফোনটা ভালো করে হাতের কাছে আনে। তুই তোর বাবার কথা বাদ দে, আগে আমাকে বলতো
আজ কি রান্না করলি? খাওয়া হয়ে গেছে? না, সকালে ভাত বানিয়েছিলাম, একটু চিকেনও আছে। আজ রাতে ওটাই হয়ে যাবে। এসো নাই, পড়াশোনা কেমন চলছে? আর তোর ওদিকের কাজ কত দূর? আর কতদিন লাগবে রে? এই তো প্রায় শেষের পথে বাবা, তবে এখনো প্রায় মাস 6-7 তো লাগবে মনে হচ্ছে। ঠিক আছে, তুই ওদিকের কাজ মিটিয়ে তাড়াতাড়ি চলে আয় তো। অনেক দিন হলো তোকে দেখি না রে মা। শুভমিতার ঠোঁটে নরম হাসি ফুটে ওঠে, চোখটাও হালকা জ্বালা করে। তবে ও আবেগকে বেশি প্রশ্রয় দেয় না। আমারও কি তোমাদের ছেড়ে থাকতে ভালো লাগছে বলো? চেষ্টা করছি বাবা, যাতে তাড়াতাড়ি কাজ শেষ করে তোমাদের কাছে চলে আসতে পারি। হ্যাঁ রে সোনাই, বলছি তুই ওখানে থাকিস, তোর প্রফেসর তো শুনেছি ভালোই, বাকি বন্ধু বান্ধব কলিগরাও তো ভালো, মানে তোর সঙ্গে কোনো দুর্ব্যবহার করে না তো? আর বন্ধু বান্ধব ভারতীয় বা বাঙালি আছে কেউ? হ্যাঁ হ্যাঁ, সবাই এখানে খুব হেল্পফুল এবং ভালো। ভারতীয় তো আছেই, আমার ফিল্ডে একটা বাঙালি ছেলেও আছে। হ্যাঁ মা, ভালো হলেই ভালো। দেখে শুনে মিশিস, আগে মানুষ বাজিয়ে নিবি। বলছি, ছেলেটা এদেশীয় তো? কি কি নাম? শুভমিতা কিছুক্ষণ সরু চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, বাবা, তুমি মাকে বলো আমি এখানে পড়াশোনা করতে এসেছি, পাত্র খুঁজতে নয়। আর আমি কোনো বিদেশি ইংরেজি ছেলেকে বিয়ে করে এখানে সংসার পাতবো না। দেশে ফিরে একেবারে খাঁটি স্বদেশী স্বজাতি আর যা কিছু আছে সব কিছু দেখে সেই শখেই বিয়ে করব। হয়েছে? তুই এভাবে কেন বলছিস সোনাই? আমি কি ওসব বলেছি? আমি তো তোর মা, তোর খারাপ চাইবো বল? সে তুই যাকেই বিয়ে কর, আজকাল তো লোকে নিজে দেখেই করে। তবে নিজেদের মধ্যে করা ভালো না বল? শুধু মানুষ বুঝে পছন্দ করিস। মা, তুমি আমাকে দিনে 2বার কল করলে ঠিক কতবার এক কথা বলো বলো তো? আর কলেজে ওঠা থেকে কতবার বলেছ? হ্যাঁ হ্যাঁ, সে তো তোর ভালোর জন্যই বলি। তুই ছেলে মানুষ, আমি মা হয়ে তোকে আগে থেকে সাবধান করব না? উফ, রিল্যাক্স মা। রিজুদা বিদেশিনীকে বিয়ে করেছে বলে আমাদের পরিবারের শুধু সবাই যে করবে এমন তো আর হতে পারে না। শুভমিতার মাস্তুতো দাদা প্রীতম ক্যালিফোর্নিয়ায় পড়তে গিয়ে ওখানেই এক বিদেশিনীকে বিয়ে করেছে। ওখানেই থাকে ওরা, যদিও প্রীতমের পরিবার থেকে এই বিয়েকে কেউ মেনে নেয়নি। কিন্তু সেই থেকে রমার মনের ভিতরে ভারী একটা ভয় ঢুকেছে, ওর মেয়েরাও এমন কোনো কাণ্ড ঘটাতে পারে। তাই ও সাবধান করার একটা সুযোগও ছাড়ে না। যাই হোক, ম্যাডাম কোথায়? তাকে তো দেখছি না। এত স্টুডিয়াস হয়ে গেল কবে থেকে যে দিদি কল করেছে একবার আসার সময়ও পাচ্ছে না। ছোট বোন সুস্মিতার প্রসঙ্গ আসায় বাবা মাকে হঠাৎ চুপ করে যেতে এবং একে অপরকে চোখ ঠেলতে দেখে শুভমিতা গম্ভীর হয়ে যায়। মা, কি হয়েছে বলো তো? টিটু কোথায়? এই তো এখানেই আছে। আসলে সামনে পরীক্ষা তো, তাই সময় পাচ্ছে না একদম রেস্ট নেওয়ার। মা, আরে বলছি তো। বাবা তুমি বলো তো। সুতনু স্ত্রীকে কনুই দিয়ে ঠেলা মারে। বাবা, মা কিছু বলবে না, আমি তোমাকে বলছি তো বলতে। আসলে কি হয়েছে বলতো, টিটু সেদিন সকালে গাছে জল দিতে গেছিল, কিন্তু রজনীগন্ধার গাছের মাটি বদল করার সময় কি করে যেন জোঁক লেগে গেছে হাতে। একটা নয়, দুটো জোঁক। ডান হাতের বুড়ো আঙুলে খুব ব্যথা। তাই আর কি 2 দিন কলেজ যায়নি, জ্বরও এসে গিয়েছিল। সন্ধ্যাবেলা একটু দুধ দিয়েছিলাম, তারপরেই ঘুমিয়ে পড়েছে। শরীর খারাপ, ঘুমোচ্ছে, সেই কারণে ওকে আর ডাকিনি। কথাগুলো শুনে শুভমিতার গলা শুকিয়ে যায় প্রায়। তবে ও প্রাণপণে মুখের ভাব স্বাভাবিক রেখে প্রশ্ন করে, কবে হয়েছে? এই তো পরশু সকালে। এরিকের সঙ্গে শুভমিতার সম্পর্কটা কাঁচা আমের মতো এখন। জিভে দিলে টক লাগে, আবার গাছে দেখলে পাড়ার লোভও সামলানো যায় না। এরিক স্বভাবত ঢিলে ঢালে চলে। শুভমিতার যে বিষয়ে গুরুত্ব দিয়ে দেখতে হয় তাতে বেশি হালকা চাল পছন্দ নয়। কিন্তু ওদের কাজের অধিকাংশ ক্ষেত্র এক হওয়ায় দুজনকে মানিয়ে গুছিয়ে চলতে হয়। এরিক সুপুরুষোচিত,
তার মধ্যে ছেলেটি সবসময় হালকা মেজাজে থাকলেও ওর যে কোনো বিষয়ে জ্ঞান এবং যে কোনো বস্তুর গভীরে গিয়ে সহজে নির্যাস ধরে ফেলার যে গুণ, তাতে অনেকেই ও রূপের সঙ্গে গুণেও মুগ্ধ। ওর স্বভাবও বন্ধুসুলভ, তাই এখানকার অনেক মেয়েদের সঙ্গে সঙ্গে ভারতীয় অনেক তরুণী ছাত্রীদেরও মনোযোগ আকর্ষণ করেছে এই ইউরোপীয় যুবকটি। কোনো অসুবিধায় পড়লে ওর থেকে সাহায্য চাইলে অদ্ভুতভাবে ছেলেটি আলোচনার এমন এমন দিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে যে সকলে অবাক হয়ে যায়। এই কারণেই অ্যালবার্ট ওকে পছন্দ করে, আবার এক দুজন অধ্যাপক কটাক্ষও করে। তাই মাত্র 2-3 সপ্তাহেই এরিক লেভি ইতিহাসের এই গবেষণা বিভাগে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিছু পুরুষ ওকে ঈর্ষা করে আর মেয়েরা মুগ্ধ হয়। শুধু যার সঙ্গে এরিকের একেবারেই বনে না সে হচ্ছে শুভমিতা। ভারতীয় এই তরুণী গবেষকটি নানা কারণে ওর উপরে বিরূপ হয়ে ওঠে। সবসময় অবশ্য ওর কারণেরও দরকার হয় না। মেজাজ গরম থাকলে এরিক যদি ওই সময় ওর আশেপাশে থাকে তাহলে ওর যাবতীয় রাগ ওই ছেলেটির ওপরই পড়ে। প্রথম যেদিন ওদের আলাপ হয় সেদিন ছেলেটির প্রগল্ভতার জন্য মনে মনে বিরক্ত হয়েছিল শুভমিতা। তখন একটু রুক্ষ হয়ে গেলেও বাড়িতে এসে নিজের আচরণ মনে মনে আলোচনা করে পরবর্তী সময়েও সংযত হয়েছে। কাজের সূত্রে এখন এরিকের সঙ্গে ওর ব্যবহার স্বাভাবিক, যদিও মাঝে মাঝে একটু খুটুরমুটুর লাগে। সাবলীল ব্যবহার অবশ্য ওর গম্ভীর ভাবকে অনেক সময়ই গম্ভীর থাকতে দেয় না। শুভমিতার এখানে আরও একটি বাঙালি বন্ধু আছে। মেয়েটির সঙ্গে ওর মাস্টার্স করার সময় পরিচয় হয়েছিল। তারপর কাকতালীয়ভাবেই ওদের দুজনের গবেষণা করবার জায়গা একই ইউনিভার্সিটিতে হয়েছে। যাদবপুরে থাকাকালীন পৃথার সঙ্গে শুধু মুখ চেনা থাকলেও এখানে এসে ওদের ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছে। আজকেও কলেজের মূল বিল্ডিং থেকে বেরিয়ে সবুজ ঘেরা ভিতরের ক্যাম্পাসে ওরা হাঁটছিল। তখনই একটা অন্যরকম ঘটনা ঘটে। তোর এই পেপার সাবমিশন কবে? সামনের উইকে। তোর পেপার কতদূর? ধুর ভাই, এত কষ্ট করে করলাম, সেই তোর ফেভারিট প্রফেসর অ্যালবার্ট কাঁচ দিয়ে খুঁজে একটা মাইনর মিস্টেকের জন্য গোটা পেপারটাই ক্যান্সেল করে দিলেন। আবার রিডু করতে হবে। অত ডিসার্টেড হোস না, দেখিস এবারেরটা আগের বারের থেকে আরও ভালো হবে, আরও পারফেক্ট হবে। জানি না রে, খুব ফ্রাস্ট্রেটেড লাগছে। তুই তো জানিস আমি কতটা এন্থু নিয়েছিলাম প্রজেক্টটার জন্য, সব শালা ওই প্রফেসর অ্যালবার্টের জন্য। এমন মিষ্টি মুখে থাকে যেন আহা আহা আমার পাড়ার জামাই বাবু, আবার ঠিক সময় বাঁশটা দিল। আগে বললে কি হতো? আচ্ছা ঠিক আছে, স্যারকে যা গালি দেওয়ার মনে মনে দে। এখন কিছু খাই আগে, পেটে ছুঁচো দৌড়চ্ছে এবার আমার। তোর আবার খিদে টিদে কবে পাচ্ছে আজকাল? আমি তো ভাবতাম কোনদিন ওই পেপারগুলোই না স্রেফ চোখ দিয়ে গিলে তোর পেট ভরে যেত। বন্ধুর তরল কথায় শুভমিতা হেসে ওঠে। ও পৃথার কাঁধ আলতো করে জড়িয়ে রাখে। দেখলি হাসলে কত সুন্দর লাগে তোকে, রাগলেও কি মিষ্টি লাগে। বেশিক্ষণ রেগে থাকতে পারিস না। থাক, আর বাটারিং করতে হবে না। চ এবার বেরোই। আমার বেশি প্রশংসা করলে মিস্টার বর্মনের আবার অ্যাসিডিটি হয়ে যাবে। মিস্টার বর্মন তোকে একদম ঠিকঠাক চেনেন কি না তাই। কত চেনেন আমার এতদিনে জানা হয়ে গিয়েছে। আচ্ছা, তুই যে বলছিস কয়দিন ধরে তোর একটা নাইট মেয়ারে কেউ তোকে কাঁধে হিক্কি দিচ্ছে, হোয়াট অ্যাবাউট দ্যাট? শুভমিতা সহসা চুপ করে যায় এই কথায়। খুব উদ্ভ্রান্ত লাগছিল তখন ও এই কথাগুলো পৃথার সঙ্গে ভাগ করে নিয়েছিল। ওই সময় পৃথা ওকে যথেষ্ট মানসিক সাহস দিয়েছে এবং শুভমিতা ওই সব ঘটনা যে কেবল ওর নিজের মনের ভুল, নিজেকেই সেটা বুঝিয়ে ওর সঙ্গে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার ব্যাখ্যা ও মনের মধ্যে আসতে দেয় না, জোর করে দূরে ঠেলে রাখে। এখন পৃথার কথাতেও ও নিজের মনের প্রকৃত ভাব ব্যক্ত করে না। এভরিথিং ইজ ওকে, মেবি ইট ওয়াজ দ্য ফিয়ার অফ মাই সাবকনসিয়াস। মাইরি, তোর নাইট মেয়ারও কেমন টার্ন অন করে দেওয়ার মতো। ভূত কিনা কাঁধে হিক্কি দিচ্ছে, এসব আমার যে কেন আসে না। এদিকে আমার সেক্স লাইফও দিন দিন নেতিয়ে যাচ্ছে। মিস্টার বর্মন আজকাল পারলে ওর ল্যাবকেই বেডরুম বানিয়ে নেয়। ধুর। এই ভাই, একটা কথা বল না, এসব হর্নি নাইট মেয়ারে তুই অন হোস না? পৃথা, আমি বলি কি তুই কদিন মিস্টার প্রতীককে ল্যাব থেকে কিডন্যাপ করে ভ্যাকেশনে চলে যা, না হলে এর পরের পেপারটাও ভুল হবে। তুই আজকাল কথায় কথায় অন হয়ে যাচ্ছিস কি না? আহা আমার কুচু সোনা, রাগ করে না।
আমার কি মনে হয় বলতো, তুই স্বপ্নটা ঠিক বুঝিসনি। এটা তোকে একটা প্রেম করার ইন্ডিকেশন দিচ্ছে। আর কতদিন সিঙ্গেল থাকবি বলতো? হ্যাঁ, ঠিক বলেছিস। একদিকে প্রফেসর অ্যালবার্ট আর একদিকে প্রেম। রিসার্চ আমার জমে ক্ষীর। এই শুভমিতা, তুমি আমাদের সাথে খেলছো না কেন? দূর থেকে বেশ জোরে আইরিশ টানের একটা মেয়েলি গলা ভেসে আসতে শুভমিতার পৃথা দুজনেই গলার উৎসস্থলের দিকে তাকায়। ওরা হাঁটতে হাঁটতে ওদের ক্যাম্পাসে ব্যাডমিন্টন কোচের দিকে এসে পড়েছে। কথা বলতে বলতে আর খেয়াল করেনি। ওদের ব্যাডমিন্টন কোর্টে অ্যানি আর সুজ্যান বলে একটি মেয়ে খেলছে। সুজ্যানের সঙ্গে এরিকও আছে এখানে, অ্যানির প্রতিপক্ষ হিসেবে। হ্যালো অ্যানি, বেটার নেক্সট টাইম। আসলে আমাকে একটু লাঞ্চ করতে যেতে হবে। হে অ্যানি, তুমি ওকে কেন ডাকছো? আমাদের কোয়ালিটি এত খারাপ নাকি যে ওদের সঙ্গে খেলতে হবে? এছাড়াও ও হয়তো ভয় পাচ্ছে খেলতে আমাদের সাথে, হেরে যাওয়ার ভয়ে। এমনিতেও তো ওরা ক্রিকেট ছাড়া আর কোনো গেম পারে বলে তো আমার মনে হয় না। সুজ্যান নিজের মস্করাতে নিজেই হাসে। ওর আশেপাশে যারা ছিল তারাও ঠোঁট চেপে হাসে, যদিও অ্যানি শুভমিতা আর পৃথার মুখ দেখে চুপ করে থাকে। শালা সাদা চামড়া সব এক দোষ, নিজেদের সব জ্ঞানী মনে করে। কথাগুলো পৃথা জোরে জোরে বলে, কিন্তু বাংলায় বলায় ওর কথার মানে কেউ বুঝতে পারে না। এখানে চুপ করে থাকা মানে নিজেদের অপমান মেনে নেওয়া শুভ। তুই চুপ করে থাকলে থাক, আমি পারছি না। ইউ আর রাইট সুজান। এবার শুভমিতা উত্তর দেয়। ওর ঠোঁটে হাসি অমলিন থাকলেও ওর চোখ তীক্ষ্ণ। আমরা নিজেদের যোগ্য কম্পিটিটর না পেলে খেলি না। এই যেমন দেখো, ক্রিকেটে একটা ম্যাচে ইন্ডিয়াকে ফেস অফ করতে গেলে ইংল্যান্ড কতবার কত রকম চিন্তা করে। যদি তাই হয় মিস চ্যাটার্জি, তাহলে আপনি কোর্টে নেমে সেটা প্রুফ করে দেখান। এরিক র্যাকেট হাতে এগিয়ে আসে। ওর চোখ সরাসরি শুভমিতার উপরেই নিবদ্ধ। শিওর মিস্টার লেভি। শুভমিতা, টেক দিস ওয়ান। উড ইউ লাইক টু জয়েন মাই সাইড? অফকোর্স অ্যানি। কোর্টের একদিকে শুভমিতা আর অ্যানি, অন্যদিকে এরিক আর সুজ্যান। তিনজন ইউরোপীয়র মাঝে একজন ভারতীয়। খেলা শুরু হয়। শুভমিতা যখন আসেনি, প্রথম দিকে অ্যানি সুজ্যানের মতো দুর্দান্ত প্লেয়ারের গতির সঙ্গে এঁটে উঠছিল না, যদিও ও ওর মতো করে চেষ্টা করেই যাচ্ছিল। তারপর এরিক এসে যোগ দেয়। এরিক আর সুজ্যান একটা ফেস অফ খেললে প্রথমটায় অতিরিক্ত আত্মবিশ্বাসী সুজ্যান এরিকের কৌশলের কাছে হেরে যায়। কিন্তু হার হজম করা ওর ধাতে নেই, তাই এরিককে আরেকটি দান খেলতে বলে। দ্বিতীয়বার অবশ্য সতর্ক সুজ্যান একটা টান টান খেলার পর হারিয়ে দেয় এরিককে, এবং নিজের জিত আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করতে ওর চেয়ে কম নিপুণ অ্যানির সঙ্গে এরিককে খেলতে বলে। অ্যানি নিজে খুব কৌশলী খেলোয়াড় না হলেও ও এটাকে লড়াইয়ের চেয়ে বেশি বিনোদন হিসেবে দেখে, তাই ও হারলেও আপত্তি নেই। বরং ওর আর এরিকের মানসিকতা প্রতিযোগিতামূলক না হওয়ায় ঢিলে চালে ওরা খুব মজা করে খেলছিল। এমন সময় অ্যানি শুভমিতাকে ডেকে ওদের সঙ্গে খেলায় যোগ দিতে বলে। প্রথমবার ডাবলস খেলায় অ্যানি ভয় পাচ্ছিল, কিন্তু শুভমিতাও যে খেলায় আর কৌশলে এত দুর্দান্ত তা ওর জানা ছিল না। শুভমিতাকে দেখে ও উৎসাহিত হয়ে ওঠে। সুজ্যান প্রতিপক্ষ জোরালো নয় ভেবে হালকা চালে খেলা আরম্ভ করেছিল, কিন্তু টান টান মুহূর্তে ওকেও শুভমিতার গতির সঙ্গে খাপ খাওয়াতে বেগ পেতে হয়। এরিক প্রথম রাউন্ডেই হেরে গেছে। শুভমিতা স্বভাবগতভাবে মনোযোগী, যে কাজে মন দেয় একটু পরে তাতেই গভীরভাবে ডুবে যায়। এখন ওর এই খেলার গতি দেখে মনে হয় না ক্লাসরুমের বা লাইব্রেরিতে এই মেয়েটি ঘন্টার পর ঘন্টা শান্ত হয়ে বসে থাকে। এক প্রাণচঞ্চল অন্য শুভমিতা যেন। মিস্টার লেভি ইজ নট সে ভেরি বিউটিফুল। পৃথা কানের কাছে মুখ নিয়ে এসে বললে এরিকের চটকা ভেঙে যায়। ও এতক্ষণ মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে মেয়েটির দিকেই তাকিয়েছিল। একটা সুচতুর উত্তর ও দিতেই যাবে পৃথাকে, তার আগেই একটা উল্লাসিত গলা ওর কথা মাঝপথে থামিয়ে দেয়। শুভমিতা দৌড়ে গিয়ে পৃথাকে জড়িয়ে ধরে। ওর মুখে বাৎসল্য সুলভ হাসি। পৃথাও খুশি হয়ে বন্ধুকে জড়িয়ে ধরে। বিদ্বেষের জ্বলন্ত দৃষ্টি দিয়ে শুভমিতার দিকে তাকিয়ে থাকে সুজ্যান। শুভমিতা গিয়ে ওর দিকে হাত বাড়িয়ে দেয়। সুজান, কনফিডেন্স ভালো, কিন্তু অতিরিক্ত অহংকারটা ভালো নয়। সুজ্যানও ওর ডান হাতটা বাড়িয়ে দিয়ে হাত মেলায় শুভমিতার সঙ্গে। আমরা নিশ্চয়ই ভবিষ্যতে অন্য একটা ম্যাচ খেলবো। শুভমিতা এরিকের দিকে এক পলক তাকায়, কিন্তু মুখে কিছু বলে না, হাসেও না। পৃথা যাওয়ার সময় এরিককে হাসি মুখে সম্ভাষণ করে।
বাই মিস্টার লেভি। এরিকের ঠোঁটে ওর সব সময় অম্লান সেই হাসিটা লেগে রয়েছে। ও হাত নেড়ে পৃথাকে বাই বলে। তখন মাঝপথে থেমে যাওয়া কথাটা অবশ্য কেউই শুনতে পায় না। সব বিউটিকে কি আর ছোঁয়া যায় মিস রায়? কাউকে কাউকে দূর থেকেই অ্যাডমায়ার করতে হয়। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।